আমাদের আজকের যে আলোচনা আমরা করার কথা ভাবছি, গত 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। তারপরে আজকের দিনটাই স্বামীজিকে নিয়ে কিছু আমাদের চিন্তা করা, ভাবনা করা এবং স্বামীজির কিছু কবিতা, বাংলা বা ইংরেজি, সেগুলিকে পড়া এবং তার অর্থভাব সেটি নেবার চেষ্টা করা। আর আরেকটি যেটি, আমরা স্বামীজির মাধ্যমে আমরা কে কি শিখেছি, সাধারণভাবে আমরা মানুষরা কি শিখতে পারি, যেটি আমরা বলেছিলাম যে হোয়াট হ্যাভ আই লার্নড ফ্রম বিবেকানন্দ। কে কি আমাদের শিক্ষা কিছু পেয়েছি ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত। স্বামীজির জীবনের শেষের দিকে উনি যখন অধুনা বাংলাদেশের, সেই সময় পূর্ব বাংলার ঢাকাতে গিয়েছিলেন, সেইখানে পূর্ব বাংলার নানা স্থানে যাবার সঙ্গে সঙ্গে ঢাকাতে দুটি বক্তৃতা দেন, ইংরেজিতে বক্তৃতা দেন এবং সেটির বাংলা অনুবাদ সেখানে কোনো পত্রিকা বা কোনো তার শিষ্য সেখানে প্রকাশিত বা হয়, নথিবদ্ধ হয়। সেইখান থেকে, সেই অনুবাদ থেকে, বাংলা অনুবাদ থেকে আবার ইংরেজিতে আবার অনুবাদ করে সেটি স্বামীজির যেটি কমপ্লিট ওয়ার্কসের মধ্যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, তার মধ্যে সেটি প্রকাশিত রয়েছে। সেই সময় ইংরেজিতে বক্তৃতা দেওয়ার কারণ বাংলাতেই, কারণ সেই সময়ের ব্রিটিশ কিছু আইন ছিল যে তখন যাতে কোনোভাবে ব্রিটিশদের কোনো ক্রিটিসিজম, তাদের বিরুদ্ধাচরণে কিছু বলা হচ্ছে বা যারা কেউ করছেন কিনা, সেজন্য পাবলিক সব জায়গাতে তার মূলতভাবে ইংরেজিতে সেটি ভাষণ বা ইত্যাদি অন্যান্য কথাবার্তা যেগুলো নথিবদ্ধ হতো সেগুলি হতো, যাতে ব্রিটিশরা সেটি জানতে পারেন। সেই কারণে তো স্বামীজির ওই জন্য বক্তৃতাগুলি ইংরেজিতে ছিল, পরে বাংলা অনুবাদে আবার বাংলা থেকে ইংরেজি অনুবাদ হয়ে আমরা পাই। তাতে শেষ দুটি বক্তৃতা, স্বামীজির বক্তৃতার টপিক এরকম ছিল। একটিতে দ্য রিলিজিয়ন উই আর বর্ন ইন, অর্থাৎ যে ধর্মে আমরা সকলে জন্মগ্রহণ করেছি, সনাতন হিন্দু ধর্মের কথা। এবং দ্বিতীয় একটি লেকচার ছিল হোয়াট হ্যাভ আই লার্নড। স্বামীজি এটি জীবনের শেষ দিকে, স্বামীজির শরীর যাবার 1 বছর আগের এই ঢাকার লেকচারে বলছেন যে আমি কি শিখেছি, তার সারা জীবনের অভিজ্ঞতার বিষয়, তার কি সেটা তিনি কিসে তিনি ঋদ্ধ হয়েছেন সেটি ওই বক্তৃতায় জানিয়েছিলেন। তো সেই জন্য আমরা এই বক্তৃতাটা, আমাদের আজকের নামটাও আমরা ওইটি রেখেছি যে আমরা কি শিখেছি। আমাদের মধ্যে কারোর বয়স 50-এর আগে, কারোর বয়স 50-এর উপরে, আশেপাশে হবে কম বা বেশি, কিন্তু আমরা কে কি শিখেছি স্বামীজির থেকে। ছোটবেলা থেকে প্রথম যখন স্বামীজির নাম শুনলাম বা জানলাম বা তার লেখা জীবনী শুনলাম বা পড়লাম, সেখান থেকে কি আমার জীবনে আজকে কতটা স্বামীজি পথ দেখিয়েছেন বা পথ দেখে কত চলতে পেরেছি বা প্রেরণা পেয়েছি বা জীবনে পালন করতে পেরেছি। একটু উদাহরণ দেবো, উদাহরণ দিয়ে আমি চাইবো আমাদের সবার যারা রয়েছেন আপনারাও নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন। আমি শুধু উদাহরণ দেবো যে কয়েকজন মনীষীর জীবনে, তারা স্বামীজিকে তাদের কি করে আবিষ্কার করে পেয়েছিলেন জীবনে, তাদের জীবনে পরিবর্তনের কথা। বিখ্যাত তিন মনীষীর আমি নাম উদাহরণ দেবো। প্রথমে আমি আসি যে শ্রী অরবিন্দের জীবনে। শ্রী অরবিন্দ ঘোষ, তারা সবাই জানেন যে তিনি যখন ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এদেশে এলেন, তারপর ভারতীয় রাজনীতিতে আস্তে আস্তে যোগদান করতে শুরু করলেন এবং আলিপুর বোমা মামলায় যখন তিনি জেলে 1 বছর প্রায় কাটালেন 1908-এ, সেই সময় তার প্রায় 2 সপ্তাহ, স্বামীজির এর আগে গত হয়েছে 1902-তে, শরীর চলে গেছে স্বামীজির, কিন্তু জেলেতে অরবিন্দ বলছেন যে 2 সপ্তাহ তিনি স্বামীজির অশরীর বাণী, স্বামীজি নিজে এক জায়গায় যেটা বলেছিলেন, আই ওয়ান্ট টু বি এ ভয়েস উইদাউট আ ফর্ম অর আই এম এ ভয়েস উইদাউট আ ফর্ম। অর্থাৎ সেইভাবে বাস্তবিক সেটি স্বামীজির বাণী তিনি শুনিয়েছিলেন এবং যোগের বিষয়ে তিনি স্বামীজি অরবিন্দকে উপদেশ দিয়েছিলেন।
অরবিন্দ বলেছিলেন যে তার জীবনে যোগের সম্বন্ধে অত্যন্ত ক্রিটিক্যাল কয়েকটি বিষয় স্বামীজির উপদেশে তিনি তাতে শিক্ষান্বিত লাভান্বিত হয়েছিলেন। এবং তার জীবনে আছে যে বিখ্যাত উত্তরপাড়া স্পিচে ফিরে আসার পরে, জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি বলছেন সেই সময়ই তার যোগের সাধনার ফলে তার যে সিদ্ধি সেখানে সে যা হয়, তার মধ্যে তিনি শ্রীকৃষ্ণের দর্শন ইত্যাদি অনেক অনেক কিছু তিনি জানিয়েছেন সেই বক্তৃতায়। এবং তারপরে আমরা অরবিন্দকে ধীরে ধীরে দেখি পন্ডিচেরি হয়ে ধীরে ধীরে যে ঋষি অরবিন্দর দিকে তার উত্তরণের কথা। অর্থাৎ এই একটি জীবনে পেলাম যেখানে স্বামীজির তার জীবনে তার অনুপ্রেরণা কিভাবে স্বামীজির মাধ্যমে তিনি তার জীবনে যে পরিবর্তন, যে আগের যে মানুষটি থেকে পরবর্তী মানুষের পরিবর্তন। আরো দুটি উদাহরণ নেব। একটি হচ্ছে মার্গারেট নোবেল, যিনি 1895-96 যখন স্বামীজি ইংল্যান্ডে গেলেন, তখন স্বামীজির বক্তৃতা তিনি যখন শুনলেন, স্বামীজি যখন দু একটি বক্তৃতা দিচ্ছেন তখন তিনি শুনছেন, সেখান থেকে তিনি বলছেন পরবর্তীকালে সেই বক্তৃতাগুলি শুনতেই যে প্রথম যেটি শুনছেন দ্যাট ওয়াজ আ ট্রুথ আর নেক্সট ওয়াজ আ ট্রুথ, এবং সেটি তার জীবনের মধ্যে আমূল পরিবর্তন চিন্তাতে আনলো, বা এমন বৈপ্লবিক পরিবর্তন রিভলিউশন আনলো। কিছুদিনের মধ্যে আমরা জানি তার জীবনে তিনি তার সমগ্র জীবনের যে পাশ্চাত্য সবকিছু ছেড়ে দিয়ে ভারতে এলেন এবং মার্গারেট নোবেল হয়ে উঠলেন ভগিনী নিবেদিতা, এবং সারা জীবন বাকির অল্প যে কয়েকটি বছর 1911-তে শরীর যাওয়া পর্যন্ত সেই আমূল পরিবর্তন হয়ে তিনি ভারতের মাটিতে ভারতের জন্য স্বামীজির কাজে তিনি যে জীবন দান করলেন। অর্থাৎ স্বামীজিকে প্রথম তার যে চেনা, তার থেকে বৈপ্লবিক পরিবর্তন যেটি, ঠিক যেমন রত্নাকরে যেমন বাল্মীকি, সেখানে তো রত্নাকর তো সেখানে তিনি একজন দস্যু ছিলেন, সেখানে বাল্মীকি এখানে, কিন্তু এখানে যেমন নিবেদিতা বললাম, অরবিন্দ বললাম, তারা অলরেডি নিজ নিজ জীবনে নিজ নিজ পথে ভাস্বর ছিলেন, অত্যন্ত উন্নত এবং অত্যন্ত ঋদ্ধ মানুষ ছিলেন। তাদের মনোজগতের মধ্যেও অত্যন্ত উচ্চ তত্ত্ব উচ্চ ভাবে তারা ইতিমধ্যেই ছিলেন। কিন্তু তারপরেও স্বামীজির কাছে এসে যে সেই উচ্চ তত্ত্বের মধ্যেও একটি সম্পূর্ণ বৈপ্লবিক যে একটি নতুন একটি আলো পেলেন, আলোড়ন তৈরি হলো তার মধ্যে দিয়ে নিজেদের মধ্যে, তো সেই জীবনটাও দেখলাম। তৃতীয় একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব, তারপরে আপনাদের থেকে জানতে চাইব আপনাদের নিজের জীবনের স্বামীজির অভিজ্ঞতা। তৃতীয় উদাহরণটি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897-এ স্বামীজি যখন ফিরে এলেন এই শিকাগো আমেরিকার পরে, এবং কলম্বো টলম্বো বক্তৃতা যখন ভারতে আসছেন, 1897-এর শুরুতে জানুয়ারি মাসের শুরুতে স্বামীজি ভারতে পা রাখলেন, এবং সেই সময় 1897-এ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মগ্রহণ হলো। এবং তখন আমরা জানি স্বামীজি যে বক্তৃতাগুলো দিচ্ছেন কলম্বো টলম্বোর মধ্যে ভারতের জাগরণ, সেটি যেন একভাবে যেন আমরা যদি তার জীবন পরে দেখি, নেতাজি জীবন যেন সেইখানে যেন সেই নবজাত শিশুর মধ্যে দিয়ে সেটি প্রকাশ পেল। কিরকম ভাবে? নেতাজি যখন সুভাষের যখন বয়স খুবই ছোট, 13-14 বছর বয়সের ছেলে, তখন এক বাড়ি গিয়ে এক বন্ধুর বাড়িতে, সেখানে গ্রন্থাগারে প্রথম স্বামীজির বই, কমপ্লিট ওয়ার্কস তার বই প্রথম তার হাতে এলো, জানতে পারলেন। তার আগে অবধি তার বিশেষভাবে স্বামীজি পড়া জানা হয়নি। সে প্রথম যখন তিনি স্বামীজি পড়লেন, জানলেন, সে ওই ছোট্ট একটা বয়সে 13-14-15 বছর বয়সের ছেলে, সেই বয়সে স্বামীজির বই প্রথম পড়ার সময় যে কি রিভলিউশন এলো তার জীবনে, যেটি সম্পূর্ণ তার জীবনটি একটি আদর্শ জিনিস, তার নিজের যে তার তরুণের স্বপ্ন এবং তার নিজস্ব অন্যান্য চিঠিপত্র সব যে তিনি বলে গেছেন, নিজে লিখে গেছেন, এবং অন্যদের তার বন্ধু বান্ধব অন্যদের থেকেও জানতে পারি, দিলীপ কুমার রায়, হেমন্ত সরকার ইত্যাদির মাধ্যমে, যে কি পরিবর্তন জীবনে এসেছিল সেটি তিনি ওই হেমন্ত সরকার, যার কথা এক নাম বললাম, যিনি স্বামীজির সঙ্গে, দুঃখিত, নেতাজি সুভাষের সঙ্গে ছোটবেলায় তিনি ঘর পালিয়ে সন্ন্যাসী হওয়ার জন্য তিনি হিমালয়ে চলে গিয়েছিলেন, সুভাষ এবং তার এক বন্ধু হেমন্ত সরকার। তাকে তিনি 1915-তে একটি চিঠি লিখছেন। 1915 মানে সুভাষের বয়স তখন মাত্র 17-18 বছর বয়স, অত্যন্ত একটি ছোট, 17-18 বছর মানে আজকের দিনে ক্লাস 12 পড়ছে বা 12 পাস করছে এমন একটি ইয়ং ছিল তখনও, মানে একদমই আজকের যেভাবে বয়সেও কাঁচা এবং চিন্তা ভাবনা তো সেটি খুবই কাঁচা হতে পারে এই যুগের নিরিখে আমি যদি ভাবি। কিন্তু সেই সময় একটু সুভাষের চিঠি তিনি যা লিখছেন এবং সেটি স্বামীজির ভাবধারাতে, সেটি পড়লে আমরা জানতে পারি যে কতদূর তার মধ্যে
স্বামীজির যে ভাব কতদূর আলোড়ন হয়েছে এই ছোট বয়সের মধ্যে, এবং কতদূর ম্যাচিওর, এবং সেটি যে শুধুমাত্র ভাবাবেগ, ইমোশন বা সেন্টিমেন্ট নয়। ঠিক যেমন যেমন নিবেদিতার কথা বললাম, অরবিন্দের কথা বললাম, সেই রকমই সম্পূর্ণ আমূল পরিবর্তন সম্পূর্ণ তার মধ্যে। সেই চিঠিটা জাস্ট আমি একটা লাইন শুধু পড়ে দিচ্ছি, পড়ে তারপর আপনাদের আমরা আলোচনায় আসবো। চিঠিতে লিখছেন তিনি, সুভাষ লিখছেন 1915 সালে, 17-18 বছর বয়সে, যে আমি এখন বুঝছি যে মানুষ হতে গেলে তিনটি জিনিস চাই। ভেরি ক্লিয়ারলি টু রিমেম্বার, যে 17 বছর বয়সে একটা 18 বছর বয়সের ছেলে বলছে মানুষ হতে গেলে তিনটি জিনিস চাই। নাম্বার ওয়ান কি বলছেন, যে এমবডিমেন্ট অফ দ্য পাস্ট। নাম্বার 2, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট। নাম্বার 3, প্রফিট অফ দ্য ফিউচার। এবং তিনটেকে তিনি ব্যাখ্যা করছেন যে হোয়াট ইজ এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, নাম্বার 1, সেটি হচ্ছে, নিজেই লিখছেন সুভাষ চিঠিতে, I must assimilate the past history and the whole past civilization of the whole world. সারা বিশ্বের ইতিহাস সভ্যতা আমাকে জানতে হবে, ভারত এবং বিশ্বের। নাম্বার 2, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, বলছেন I must study myself and study the world around me, and both India and abroad, and even the foreign travels necessary for that. স্বামীজি এক জায়গায় বলেছেন যে ভারতের যুবকদের বিদেশে, বিশেষ করে চায়না এবং বিশেষ করে জাপানে যাওয়া দরকার। স্বামীজি নিজেও যে আমেরিকা গেলেন, ইউরোপে গেলেন, অভিজ্ঞতার কথা বলেছেন। এরপরে 3 নম্বরে বলছেন, প্রথম বছরে কি বললেন, সুভাষ বলছেন যে এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, যেখানে আমাকে নিজের অতীত, আমার দেশের অতীত, বিশ্বের অতীত আমাকে জানতে হবে। 2 নম্বরে বলছেন নিজেকে জানতে হবে, স্বাধ্যায়, নিজেকে আমাকে ভালো জানতে হবে, নিজের চারপাশে যে মানুষজনকে, সমাজকে, তাকে জানতে হবে। 3 নম্বরে কি বলছেন, যে আই মাস্ট বি দ্য প্রফেট অফ দ্য ফিউচার, আই মাস্ট ডিসকভার দ্য লজ অফ প্রোগ্রেস, দ্য টেন্ডেন্সি অফ বোথ দ্য সিভিলাইজেশন, and therefrom to settle the future goal and progress of mankind. The philosophy of life alone will help me in this. বলছেন আমাকে ভবিষ্যতের জন্য আমাকে প্রফেট আমাকে হতে হবে, তাদেরকে আমাকে পথ দেখে উঠতে হবে, আমাকে সেই প্রদীপ হয়ে জ্বলে উঠতে হবে, যাতে আমি ভবিষ্যতের জন্য আলো দেখাতে পারি। এবং সেটি জানার জন্য আমাকে এই জীবনের সংস্কৃতির কথা, এটি আমাকে জানতে হবে। আমাকে জীবনের ফিলোসফি এবং দর্শন তত্ত্ব দেশের বিদেশের সারা বিশ্বের জানতে হবে। এবং তারপরে কনক্লুশন দিচ্ছেন, দিস আইডিয়াল মাস্ট বি রিয়েলাইজড থ্রু নেশন অ্যান্ড বিগিন উইথ ইন্ডিয়া। এই কাজটি ভারত থেকে আমাকে শুরু করতে হবে। 17-18 বছর বয়সে আজকের দিনে যদি ভাবি, আমাদের তখন কি চিন্তা ভাবনা থাকে, বন্ধু বান্ধব, টিভি, সিনেমা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ইত্যাদি, এইদিকে আমার মনটা আমরা বা অ্যাম্বিশন, আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে, পয়সা কামাতে হবে, বাড়ি গাড়ি, বিয়ে থা ইত্যাদি, এটা চিন্তা আমাদের সাধারণ মানুষের থাকে। কিন্তু সেই বয়সে একটি ছেলে স্বামীজিকে পরে কি আমূল পরিবর্তন, তিনি তিনটে জিনিস বললেন, অতীত থেকে আমাকে সভ্যতা জানতে হবে, বর্তমান থেকে আমাকে আমার সমাজকে জানতে হবে, এবং ভবিষ্যতের জন্য আমার সংস্কৃতি দর্শন জেনে আমাকে এক আলো হয়ে উঠতে হবে, যাতে আমি ভারতকে শুরু করে সারা বিশ্বকে। আমরা যদি মনে করে দেখি যে যখন নিবেদিতা, তিনি স্বামীজি যখন কম্পিটিটিভ ওয়ার্কসের সূচনা, ইন্ট্রোডাকশন লিখছেন, তাতে তিনটি বিষয়ের কথা তিনি স্বামীজির সম্বন্ধে বলছেন। প্রথম স্বামীজির শাস্ত্র অধ্যয়ন, 2 নম্বর শ্রীরামকৃষ্ণের কাছে তার যা শিক্ষা, 3 নম্বর ভারত পরিব্রজের মাধ্যমে তার শিক্ষা সারা দেশকে জানা, যেটি সাধারণ কথায় বলা যেতে পারে গুরু গীতা গঙ্গা, বা গুরু গায়ত্রী গঙ্গা। গীতা বা গায়ত্রী হলো সে শাস্ত্র কথা জানা, যেটিকে, আর দ্বিতীয় হচ্ছে যে গুরু হচ্ছে যেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহামানবদের জানা। তৃতীয় গঙ্গা মানে হচ্ছে ভারতের সমগ্র সভ্যতা, ভারতকে জানা। এই তিনটি জিনিসই অন্য শব্দে যদি ঘুরিয়ে বলি, যেটা নেতাজি এখনই বলছিলেন, সভ্যতা যখনই বললাম সেটি হচ্ছে গঙ্গা, অর্থাৎ সমগ্র ভারত এবং বিশ্বের সেটিকে জানা, অতীতকে জানার মাধ্যমে। যখন বর্তমানে বলছেন যে আমাকে জানতে হবে আমার চারপাশে সে সমাজকে জানতে হবে, যে মহামানবদের পার্সন নিয়েই সোসাইটি তৈরি হয়, ইন্ডিভিজুয়াল নিয়ে সোসাইটি তৈরি হয়। যে সমাজের কথা বলছেন, সুভাষও বলছেন এবং সেই নিবেদিত বলেছেন, যে সমাজকে জানা, আমার চারপাশের মানুষদের, মহামানবদের জানা। 3 নম্বরে বললেন ভবিষ্যতের জন্য আমাকে আমার দর্শনকে, আমার সংস্কৃতিকে জানতে হবে, অর্থাৎ যেটি বললাম গীতা বা গায়ত্রী, সেটি জানতে হবে।
অর্থাৎ নিবেদিতা যেটি বলছেন যে গুরু গীতা গঙ্গা বা সমাজ সভ্যতা সংস্কৃতি, সে একই কথা সুভাষ 17-18 বছর বয়সের ছেলে বলছেন, এবং আমরা জানি তার জীবনে বলছেন ভারত থেকে শুরু করতে হবে, এবং সারা জীবনে সেটি দেখালেন, করলেন। এটি স্বামীজির ভাব, যেটি আমরা বললাম তিনজনের উদাহরণ নিয়ে বললাম, অরবিন্দ, নিবেদিতা এবং নেতাজি সুভাষ, তারা নিজের জীবনে দেখাচ্ছেন এই তত্ত্বটি। তো এইটি থেকে আমরা আজকে আপনাদের কাছে শুনতে থাকবো যে আপনারাও যে স্বামীজির থেকে, আমরা যে ছোটবেলা থেকে যখন যে স্বামীজিকে পড়ছি জানছি, শুধু আজকের দিনে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা ওই এক একটা কোটেশন যেমন হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া ওই রকম নয়, যে সঠিকভাবে পড়া, জানা, গভীরভাবে জানা, জানার মধ্যে যেটি অ্যাসিমিলেট হতে পারে, যেটা শুধুমাত্র থিওরি না হয়ে প্র্যাকটিক্যাল হতে পারে, সেটি আপনাদের থেকে জানতে চাইবে কিভাবে। মোস্ট প্র্যাকটিক্যাল যেটা নিবেদিতা বলছেন, স্বামীজি বলছেন যে নিবেদিতা একটা লেখা পরবর্তীকালে লিখেছিলেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম। স্বামীজি অন্য জায়গায় বলছেন যে অ্যাক্টিভ, এতদিন আমরা প্যাসিভ ছিলাম, মাইল্ড হিন্দু প্যাসিভ ছিল, উই হ্যাভ টু বি অ্যাক্টিভ, দিস অ্যাক্টিভ গুডনেস বা ডাইনামিক স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি শুড নট বি স্ট্যাটিক, ইট শুড নট বি স্ট্যাটিক পেইটি, ইট শুড বি ডাইনামিক স্পিরিচুয়ালিটি, যাকে তিনি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। রজগুণে যেটি আনা, যে জন্য স্বামীজি বারবার মনে করাচ্ছেন যে এখন মহাশক্তির পূজা চাই, মা কালীর পূজা চাই, মহাবীরের পূজা চাই, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে চাই। স্বামীজি বলছেন স্বামী শিষ্য সংবাদে, কেন না, কারণ বলছে এখন গীতার, এখন সেই শ্রীকৃষ্ণের পূজা চাই, এখন সেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ চাই না। এর অর্থ এই হলো যে যে তমগুণে আমরা ডুবেছিলাম, সেটিতে ওঠার জন্য রজের মধ্যে দিয়ে উঠতে হবে, শক্তির মধ্যে দিয়ে উঠতে হবে, তবে সত্য আসবে। সেই জন্য কোনো সময় স্বামীজি শ্রী রবীন্দ্রনাথের উপরও ক্ষুব্ধ হয়েছিলেন, তখন রবীন্দ্রনাথের পরবর্তী নৈবেদ্য বা পূজা পর্যায়ে বা গীতাঞ্জলির কবিতা স্বামীজি জানেননি, কিন্তু স্বামীজি হয়তো তারকে মনে হয়েছিল যে এরা রবীন্দ্রনাথের মাধ্যমে এই যে ওই কিছুটা ওই এইভাবে যে রজগুণের মধ্যে দিয়ে যে মানুষকে সত্যগুণের যে ওঠা, সেই ভাবটি যেন ওখানে সে আসছে না, ওখানে যেন শৃঙ্গার রসের পূজা বেশি হচ্ছে। তো স্বামীজি কখনো ক্ষুব্ধ হয়েছিলেন, নিবেদিতকেও বলেছিলেন। তো ভাবটি এটাই হলো যে যখনই একমাত্র সেই তম থেকে রজর মধ্যে দিয়ে সত্য ওঠে, তখন সেটা খাঁটি হয়। নাহলে সত্যটি কি আসলে তমতেই থাকে, সত্যের মুখোশ পরে থাকা হয়। আসলে তম তো রয়েছে, সত্যের মুখোশ পরে দেখছি। স্বামীজি যেমন বলছেন যে সায়েন্সে যেমন হয়, কোনো আলট্রা কোনো ওই রেঞ্জ, কোনো সাউন্ড বা লাইট, দুটো রেঞ্জে হয়, একটা বিলো দ্য রেঞ্জে ইনফ্রা হয়, একটা আলট্রা হয়, বিয়ন্ড হয়, রেঞ্জের বাইরে, যে বিগ বায়ো রেঞ্জের মধ্যে বা বাইরে। তা যেটা বিয়ন্ড, বিলো রেঞ্জ আর যেটা হায়ার রেঞ্জ, দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে বাইরে থেকে দুটোই একই রকম মনে হতে পারে। অর্থাৎ জড়তা, মূঢ়তা, যেটা তামসিকত যেটি অর্জুনের হয়েছিল তার শুরুতে, গীতার শুরুতে, তো সেটি যেন বাইরে থেকে যেন সত্যগুণ মনে হয়, যে অর্জুনের যেন বৈরাগ্য হয়েছে, তিনি যেন সন্ন্যাস নিতে চাইছেন, কিন্তু সেটা আসলে তামসিকতা, সেটি অর্জুনকে শ্রীকৃষ্ণ মনে করাচ্ছেন। সেই জন্য আমাদের ক্ষেত্রে যাতে এই অ্যাক্টিভ গুডনেস, বা যেটা নিবেদিতা বলেছেন যে অ্যাগ্রেসিভ হিন্দুইজম, বা স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বা ডাইনামিক স্পিরিচুয়ালিটি, যেটা অরবিন্দ বলছেন যে ভারতের জ্ঞান আছে, ভক্তি আছে, কিন্তু ভারতের পতনের কারণ হচ্ছে শক্তির অভাব, যে কর্মে পরিণত বেদান্ত, যেটি প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে অ্যাপ্লিকেশন, শক্তি দিয়ে কর্মের, সেটি অভাব। তার ফলে আমাদের এত জ্ঞান ভক্তি সত্ত্বেও আমাদের এই পতনের, এত বছরের পতন হয়েছিল। তো এইটি আমাদের মধ্যে আমাদের জাগানো, যেটি এটি গানে আছে, বিখ্যাত একটি গানে, ক্ষাত্র বীর্য ব্রহ্ম তেজ মূরতি ধরিয়ে এলো এবার। তো আমরা সবসময় যখন আমরা আধ্যাত্মিকতার কথা ভাবি, আমরা ব্রহ্ম তেজ অর্থাৎ ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান লাভ, ঈশ্বর লাভ, এই দিকটা আমাদের জোর থাকে, কিন্তু ক্ষাত্র বীর্যের দিকটা আমাদের জোর থাকে না। কিন্তু কারণ ওইটা না থাকলে কিন্তু ব্রহ্মতেজ কোনো আসবে না। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে, শ্রীমার জীবনে যদি দেখি, শ্রীরামকৃষ্ণের জীবনে সেই হারে রে করে উঠছেন, তার আর একজন, তার হচ্ছে এক পণ্ডিত আসছেন তার সঙ্গে, তিনি যত জোর করছেন শ্রীরামকৃষ্ণ আরো জোরে হারে রে করছেন, উদাহরণ আছে। মায়ের জীবনে যেমন দেখছি, মা এত লজ্জাশীলা মা, সেখানে উদ্বোধনে যখন অপর একজন তার স্ত্রীকে মারছেন এক ব্যক্তি, বা সমগ্র তখন মুখ থেকে ঘোমটা ফেলে দিয়ে বলছেন যে ও তো কি করছো, ও মিনসা তুই কি করছিস, বউটা যে মরে যাবে। বা অন্য একটা সময় সিন্ধুবালা নামে এক যে গর্ভবতী এক মাকে যখন ব্রিটিশরা তাকে বেঁধে থানায় নিয়ে যাচ্ছে, মা তখন তখন অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তখন বলছেন যে যেন এমন যদি হয় তাহলে আর এদের আর কিছু থাকবে না, ভবিষ্যতে ব্রিটিশ রাজ থাকবে না। তো এই যে অ্যাক্টিভ ভাবে, শুধুমাত্র নট প্যাসিভ, এইটি মোস্ট ইম্পর্টেন্ট, এটি আমাদের শিক্ষণীয়। খাদ্যের বীর যদি না থাকে, তাহলে আমাদের কখনোই ব্রহ্মদেশ কখনোই থাকতে বা দাঁড়াতে পারে না।
কারণ বর্ণ আশ্রম ধর্ম যদি দেখি, আমরা আগেও বলেছি, ইট ইজ দ্য স্টেজেস অফ মাইন্ড, দ্য স্টেটস অফ মাইন্ড। শূদ্রত্ব থেকে বৈশ্যত্ব থেকে ক্ষত্রিয়ত্ব থেকে ব্রাহ্মণত্ব, যেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, ব্রাহ্মণত্ব জাগরণের জন্য শঙ্করাচার্য বলছেন অবতার আসেন। এখানে ব্রাহ্মণ শূদ্র অর্থাৎ কোনো নেগেটিভ, কোনো কাস্টিস্ট বা রেসিস্ট নেগেটিভ অর্থে নয়। এটা স্টেট অফ মাইন্ড, ইভলিউশন অফ মাইন্ড বোঝানো হচ্ছে। একই মানুষের জীবনে যখন সে উন্নত হচ্ছে, তাহলে সেই উন্নতির জন্য ক্ষত্রিয় অবস্থা থেকে, ক্ষত্রবীর্যের অবস্থা থেকে ট্রানসেন্ড করে তবে সত্যে পৌঁছানো যায়, তবে তারপরে তুরীয়তে পৌঁছানো যায়। সেই জন্য এইটি আমাদের, আমার আমার যেটা বলে আমাদের জীবনে শিক্ষণীয়, এবং এটি আমরা কতটা জীবনে অ্যাপ্লাই করতে পারি, পেতে পারি, জীবনে বুঝতে পারি, এবং কতটা সেই ইচ্ছা ঈশ্বরের কৃপায় জাগবে, এবং সেই শক্তি কতটা জাগবে, যেটি নিবেদিতাকে স্বামীজি দুটি চিঠি দিচ্ছেন। একদম জীবনের শুরুর দিকে একটা চিঠি যেটা দিচ্ছেন, জীবনের সেকেন্ড চিঠি, তাতে বলছেন মাই আইডিয়াল ক্যান বি টোল্ড ইন বি ভেরি শর্ট ওয়ার্ড। সেটা কি না, টু রিমাইন্ড এভরিবডি অ্যাবাউট হিজ ডিভিনিটি and how to make it manifest in every movements of life। প্রত্যেক জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে, মুভমেন্টে সেই ডিভিনিটিকে ম্যানিফেস্ট করা যায়। শুধু থিওরিতে থাকলে হবে না, সেটা ম্যানিফেস্টেশন প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। আর নিবেদিতার একদম শেষের, যে স্বামীজির একদম শেষ চিঠির আগের চিঠিতে 1902-তে কাশি থেকে লিখছেন যে আমি তোমার জন্য এই প্রার্থনা করি, তোমাকে মহামায়া সেই শক্তি দিন, অদম্য শক্তি, তোমার হাতে মহামায়া বসুন, সে হাত দিয়ে যেন তুমি শক্তি কাজ করতে পারো, এবং যদি সম্ভব হয় তাহলে তার সঙ্গে শান্তি দিন দিন। কিন্তু আগে সেই শক্তি পাওয়ারের কথা মনে করাচ্ছেন বারবার, এবং বলছেন শ্রীরামকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করুন, আমাকে যত করছেন তার চেয়ে অনেক বেশি আশীর্বাদ করুন। এবং যেটি স্বামী শিষ্য সংবাদে ওই শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে শ্রীরামকৃষ্ণ তোমাকে আশীর্বাদ করুন, এর চেয়ে বড় আশীর্বাদ জানি না। এবং জীবনের শুরুতেও স্বামীজির যে প্রথম শিষ্য সদানন্দজি, তাকেও প্রথম দেখে হাততারাশে বলেছিলেন যে আমার একটি জীবনের বড় কাজ রয়েছে, যেটি আমি করতে পারছি না, সেটা আমি জানি না কি করে করব, সেটি আমার গুরু আমাকে বলেছেন, আমার দেশকে জাগাতে হবে। হাতরাসে সদানন্দজিকে বলছেন, শরৎচন্দ্র, তাকে শরৎচন্দ্র তিনি গুপ্ত, তিনি তাকে বলছেন যে আমাকে দেশকে জাগাতে হবে, সে দেশের পুনর্জাগরণ করতে হবে, কি করে করবো ভেবে পাচ্ছি না। কিন্তু সেইটি স্বামীজি, সেটি ব্যথা প্রেরণা। আর স্বামীজি জীবনের শেষে শরৎচন্দ্র চক্রবর্তী আর এক শিষ্যকে তাকে জীবনের শেষে মনে করাচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ সে আশীর্বাদ করুন, করে আমি যেন ওই কর্মটি, যেটি যিনি ঢাকাতে, আমরা শুরুতে বলেছিলাম যে ঢাকাতে স্বামীজি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন হেমচন্দ্র ঘোষ প্রমুখ বিপ্লবীদের সঙ্গে, যারা তখন অনেক ছোট ছেলে সেই সময়, দেখা হয়েছিল। স্বামীজি বলেছিলেন যে, তারা পরবর্তীকালে বলেছেন পূর্ণানন্দজির যে কাছে সাক্ষাৎকারে, যে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন স্বামীজিকে যে সর্বদা মনে রাখবে যে ব্রিটিশরা ভারতে যতটা ক্ষতি করেছে বা কতটা আমাদের পদানত করে রেখেছে, আমাদের ধর্ম দেশকে ধ্বংস করেছে, এটা ভুলো না, এবং তার জন্য জাগরণের চেষ্টা করতে হবে। তো এইটি যখন স্বামীজিকে যখন মনে করাচ্ছে, নিজেও বলছেন, নানা জায়গায় দেখছি, পড়ছি, জানছি, যেটি উদাহরণ পেলাম অরবিন্দ, নিবেদিতা, নেতাজি সুভাষের ক্ষেত্রে, এটি আমরা বুঝলাম, জানলাম, পেলাম যে এই অ্যাক্টিভ গুডনেস, এই ডাইনামিক স্পিরিচুয়ালিটি, এই প্র্যাকটিক্যাল বেদান্ত বা এই অ্যাগ্রেসিভ হিন্দুইজম, যেটা নিবেদিত এই শব্দটি বলছে, নানাভাবে শব্দটি ব্যবহার করা যায়। তো এইটি হচ্ছে আমাদের জীবন, বা ক্ষাত্র বীর্য ব্রহ্মতিদের সঙ্গে একসাথে, এইটি আমাদের জীবনে, এইটি প্রয়োগ আমাদের দরকার। এটি প্রয়োগের অভাবের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই হাজার বছরের যেটা আমাদের পদানত হওয়া, এবং আমাদের ক্ষেত্রে যেখানে এত মহাপুরুষরা, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, আমাদের শ্রী বুদ্ধ, শ্রী শঙ্করাচার্য, শ্রী চৈতন্য থেকে আছে শ্রীরামকৃষ্ণ স্বামীজি পর্যন্ত পেয়েছি, কিন্তু এত সত্ত্বেও কেন আমাদের ক্ষেত্রে আমরা এই কঠিন সময়ের মধ্যে গেছি, বা এখন আমাদের কতদূর পথ চলে বাকি আছে, এইটি আমাদের মধ্যে জীবনে বোধহয় আমাদের শেখার আছে, যেটি দু তিনজন মহাপুরুষের উদাহরণে নিলাম। তো এরপরে তাহলে আমরা একটু আসি যে আপনারা একটু আপনাদের এই নিয়ে ভাব বলবেন। অনেকে রয়েছেন, যে দিদিরা, মায়েরা আছেন, যে বলতে চান ভেরি ফ্রিলি এবার বলতে পারেন, আমরা একটু শুনতে পারি। তারপরে আমরা কথাতে আসবো, আরো অন্যান্য কথাতেও। যে বলতে চান নিজের মুখে তিনি প্রথমে বলতে পারেন। মাইক্রোফোন অন করুন এবং এক একজন বলতে পারেন। নির্মাল্য আছে, তুমি শুরু করবে।
নির্মাল্য মাইক্রোফোন অন করে কি শুরু করতে চাও, বলতে চাও? মহারাজ প্রণাম। হ্যাঁ আমি আসলে এক্ষুনি জয়েন করলাম হ্যাঁ জানি, মহারাজ, তো দেখলাম। আমি আমরা এটি সংক্ষেপে আলোচনা করলাম যে আমরা যেটা বলেছিলাম তারক স্বামীজি থেকে কি শিক্ষণীয় আমাদের, যে আমাদের আজকে বিষয় ছিল, যে আমরা উদাহরণ নিলাম, যে তিনটি উদাহরণ নিয়েছিলাম: অরবিন্দ, নেতাজি সুভাষ এবং নিবেদিতা। স্বামীজির জীবনে কি করে তারা, স্বামীজির জীবনে, তাদের জীবনে স্বামীজির প্রবেশ হলো। অরবিন্দ সেই আলিপুর জেলে, নিবেদিতা সে ইংল্যান্ডে স্বামীজিকে প্রথম লেকচার শুনে, এবং নেতাজি তার ওই 13, 14, 15 বছর বয়সে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়ে, এবং তারা যে কি জীবনে নিজে প্রতিফলিত করলেন। আর স্বামীজি নিজের জীবনে যেটি হোয়াট হ্যাভ আই লার্নড, যেটি ঢাকাতে বক্তৃতাতে বলেছিলেন, এই নামেই বক্তৃতা দিয়েছিলেন, হোয়াট হ্যাভ আই লার্নড, স্বামীজি বলেছিলেন আমি কি শিখেছি সারা জীবনে। আর ওই সময় স্বামীজি, আমরা বললাম যে ওই যারা পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রামী হবেন, ঢাকায় দেখা হয়েছিল হেমচন্দ্র ঘোষ প্রমুখ, তখন তারা ছোট। তো স্বামীজি যে পথ দেখিয়েছিলেন তাদের, যে যে কথা শরৎচন্দ্র গুপ্ত সদানন্দজিকে আগে বলেছেন, হাতরাসে অনেক আগে, যে আমার গুরুদেব আমাকে একটা কাজ দিয়ে গেছেন, দেশের, ভারতবর্ষের পুনর্জাগরণ, আমাদের সনাতন ধর্মের পুনর্জাগরণ, সেটা কি করে করব সেটি যিনি ঢাকাতেও বলছেন, এবং জীবনের শেষে সেই আশীর্বাদ করছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী শিষ্য সংবাদে। যেটির মূল আমরা বললাম যে দ্যাট ইজ অ্যাক্টিভ ডাইনামিক স্পিরিচুয়ালিটি, অ্যাক্টিভ গুডনেস, নট প্যাসিভ গুডনেস, অ্যাক্টিভ গুডনেস, যেটি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ক্লৈবং মাসমুখম পার্থ, তোমাকে একটা শোভা পায় না ক্লিবতা, তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে কোনোভাবে তমর মধ্যে নয়, তোমাকে রজের মধ্যে উঠতে হবে। অরবিন্দ যেটা বারবার বলছেন সেই বিষয়টি, যেটি নিবেদিতা বলছেন অ্যাগ্রেসিভ হিন্দুইজম বা ক্ষাত্র বীর্য ব্রহ্ম তেজ। ব্রহ্ম তেজ আমাদের অনেক ব্রহ্মজ্ঞ, আমাদের মহাপুরুষ, ভারতের কোনো অভাব ছিল না, আজকের দিনেও নেই। কিন্তু এই ক্ষাত্র বীর্যের অংশটি, যেটা অ্যাক্টিভ গুডনেস, ডাইনামিক স্পিরিচুয়ালিটি, যেটি নট অনলি স্ট্যাটিক পেটি নয়, আমাদের স্ট্যাটিক পেটি আমাদের পেয়ে বসেছিল, সেটি নয়, ডাইনামিক স্পিরিচুয়ালিটি, যাকে স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন, কর্মে পরিণত বেদান্ত। এটি আমাদের অ্যাপ্লাই করা জীবনে। এটি আমাদের কে জীবনে কি স্বামীজি থেকে কি শিখেছি, বা ইচ্ছা বা শক্তি কি আমাদের ভাব, সেটি বলতে পারি। তাহলে কৌশিক আছে, তাহলে কৌশিক একটু বলতে পারো, তারপর নির্মাল্য আসবে, অতটা অন্যরা। কৌশিক, তুমি। মহারাজ প্রণাম। হ্যাঁ প্রণাম। হ্যাঁ হ্যাঁ, মহারাজ আমাদের তো স্বামীজির বই ছোট থেকে স্কুলে বিভিন্ন সময় পড়েছি। হুম, তো আমাদের বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম বা যে কোনো সময় এই বই, সব বই দেওয়া হতো। তো বিশেষ করে আমরা যে প্রফেশনে আছি, স্বামীজি যে কর্মযোগের মন্ত্র দিয়েছেন রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, আত্মন হ্যাঁ মোক্ষার্থম জগৎ হিতায় চ। হ্যাঁ তো এটা আমি পার্সোনালি ফিল করেছি বিভিন্ন সময় যে আমরা খুবই ভাগ্যবান, খুবই ফর্চুনেট এই প্রফেশনে আছি যে এই স্বামীজির এই মন্ত্র কর্মে রূপান্তরিত করতে দৈনন্দিন জীবনে, ডেইলি লাইফে হুম, আমাদের প্রফেশনের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। মানে যদি এই প্রফেশনে এর মধ্যে থেকেই যদি আমাদের অ্যাটিটিউডাল চেঞ্জ যদি আমরা করতে পারি, এক্স্যাক্টলি। ডেইলি আমাদের যে পেশেন্ট যারা আসে, পেশেন্ট রোগী নারায়ণ হিসেবে হ্যাঁ যদি সেবা হ্যাঁ, করতে পারি, তাহলে স্বামীজির এই আত্মন স্বধর্ম মোক্ষার্থম, পালনের মাধ্যমে। হ্যাঁ, আত্মন মোক্ষার্থম হবে, আর হ্যাঁ জগৎ হিতায় চ এই ব্যাপারটাও হবে। হ্যাঁ এইটা একটা। আর স্বামীজি যেটা তো প্রচুর কোটেশন, প্রচুর ইয়ে রয়েছে, তার মধ্যে একটা আমার খুবই ভালো লাগে, যে সেটা স্বামীজি বারবার বলেছেন যে ইট ইজ অলওয়েজ বেটার টু ওয়ার আউট দেন টু রাস্ট আউট। কারেক্ট ইট ইজ অলওয়েজ কারেক্ট। বেটার টু ডাই ইন দ্য ফিল্ড অফ ব্যাটল ডিউটি ফিল্ড। দেন, হ্যাঁ, হ্যাঁ, ইন দ্য ফিল্ড অফ, ইন দ্য ব্যাটল হ্যাঁ, ফিল্ড। এই যে ডাই ইন কথাগুলো হারনেস। আমার কাছে খুব ইন্সপায়ারিং লাগে। হ্যাঁ এই হ্যাঁ, এই জন্য এইটি আর একটা সবচেয়ে বড় কথা টার্নিং মহারাজ, পয়েন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমাদের মানে ছোটবেলা থেকে আমাদের বিভিন্ন স্কুল কলেজের যে আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো থাকে বা গ্রেডিং সিস্টেম বা যেগুলো, সেইগুলোতে অ্যাটলিস্ট আমাদের সময়, এখনকার আমি অতটা ওয়াকিবল নেই কিরকম থাকে। তো যারা খুব মানে হাই স্কোরিং স্টুডেন্টস থাকে বা প্রথম সারির তথাকথিত যারা থাকে, তাদের সবাই খুবই মানে ইন্সপায়ার করে বা ইয়ে করে। কিন্তু যারা একই অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকছে, অথচ কোনো কারণে হয়তো পারফর্ম করতে পারছে না, তাদের খুব একটা কিন্তু কেউ আহ, মানে খুব একটা ইন্সপায়ার করা বা রাস্তা দেখানো, সবাই বলছে যে হ্যাঁ তুমি করতে পারোনি বা তুমি পারছো না বা তুমি মানে সোজা কথায় বলে তুমি বাজে ছেলে, বাজে স্টুডেন্ট, মানে ব্যাড পারফর্মার, এরকম।
একমাত্র স্বামীজির বই আমি প্রথম দেখলাম, গ্রেট সেইংস বলে একটা ছোট্ট চটি বই, হুম, হয়তো 15 পাতা 20 পাতা ছোট্ট বই। তার মধ্যে ফার্স্ট পেজে যে মেসেজটা যেটা রয়েছে, সেখানে মেসেজটা আমার কাছে খুব ইন্সপায়ারিং ছিল। সেটা আমার হাতে প্রথম পড়ে ক্লাস 8-9-এ, যে ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, হুম, অল পাওয়ার ইজ উইদিন ইউ। এই কথাগুলো আমি স্বামীজির কাছেই প্রথম আমি ইয়া, শুনেছি। ম্যান ইজ দ্য এই মেকার অফ কথা হিজ ওন এরকম ডেস্টিনি। ভাবে, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে আর স্বামীজি তো কখনো আমাদের ছেড়ে যান না, বিশেষ করে বিপদে পড়লে আরো শক্ত করে আমাদের হাতটা হুম, ধরেন হুম, যখন কেউ থাকে না। সেইটা আমি বিভিন্ন ভাবে আপস এন্ড ডাউন, প্রফেশনাল লাইফে বা কলেজে পড়াশোনার সময় বিভিন্ন রকম আপস এন্ড ডাউন যখন আসে, বিপদের সময় সেটা আরো বেশি করে ফিল করা যায় প্রতিদিন। হ্যাঁ, মানে এটা হ্যাঁ, আমার পার্সোনালি মনে হয়েছে। এটা খুব সত্যি কথা। এটা একটা মানে ঘটনা, সত্য ঘটনার কথা মনে পড়লো একটা। একজন ফ্রেঞ্চ একজন মহিলা স্বামীজির মানে অনেক পরবর্তীকালের, স্বামীজি তো তখন নেই, 1902-তে অনেক আগের কথা। তার একটি জীবনের অভিজ্ঞতার কথা তিনি পরে লিখেছিলেন। সেটি পরবর্তীকালে শঙ্করী প্রসাদ বসু তিনি তার এই বিবেকানন্দ কবি চিরন্তনে উল্লেখ করছেন বাংলা অনুবাদে। যে তিনি একসময় কোনো খুব অসুস্থ হয়েছিলেন, কোনো বড় রোগ, হয়তো ক্যান্সার হোক বা যা কিছু অসুস্থতা। তিনি তার আগে স্বামীজিকে একটু একটু জেনেছেন, পড়েছেন তার ওই ফ্রেঞ্চ ভাষাতে বা কিছু কিছু অল্প কিছু পড়েছেন, আমার ভালো লেগেছে মোটামুটি। তো যখন অসুস্থতার সময় তার একদিন যেন ওই অসুস্থতার ঘোরের মধ্যে, হয়তো ডেলিরিয়াম হোক বা যাই হোক না কেন, একটা তার যেন দেখছেন যেন যেন স্বামীজি তার পাশে এসে দাঁড়িয়ে আছেন, তার বিছানার পাশে। তিনি খুব অসুস্থ, হয়তো শরীর চলে যাবে বা কি হবে জানারই অত্যন্ত কঠিন। দেখছেন যে স্বামীজি তার দিকে তাকিয়ে হাসছেন। মানে এটি তার ভাবে তিনি দেখছেন, এটা তার ভাবে, তার জীবনের কল্পনা হোক বা তার মনোগত ভাব হোক, তিনি পরবর্তীকালে বলছেন। অনেক পরবর্তী, এটা তো স্বামীজির সঙ্গে সাক্ষাৎ দেখা তো হয়নি, এটা তো অনেক পরবর্তীকালের ঘটনা, হয়তো 1940s-50s, আই ডোন্ট নো। তো তিনি বলছেন যে তার হঠাৎ তাতে তাতে তার স্বামীজির উপর রাগ হয়ে গেল, যে কি স্বামীজি আপনি হাসছেন, যে আমি এত কষ্ট পাচ্ছি, আমার এত শরীরের অসুস্থতা, আমি জানি এই যে মরে যেতে পারি যে কোনো মুহূর্তে, এত কষ্ট, আর এদিকে আপনি আমার প্রতি কোনো রকম সিম্প্যাথি নেই, এমপ্যাথি নেই, আমি আপনার দিকে আমার দিকে তাকিয়ে হাসছেন, আপনি কি নির্জল বা আপনি কি নিষ্ঠুর। জানেন, তিনি যেন তার ওই স্বপ্নের মধ্যে হোক বা তিনি ভাবের ঘরে হোক, তিনি স্বামীজিকে যেন নিজে বলে উঠলেন তীব্রভাবে। তারপরে তিনি বলছেন যে তবুও স্বামীজি হেসেই যাচ্ছে আমার দিকে তাকিয়ে। তখন আমি বলছি, তিনি লিখছেন পরবর্তীকালে যখন সুস্থ হয়ে পরে আর্টিকেল লিখছেন, যে আমি হঠাৎ স্বামীজির দিকে তাকালাম, তারপরে এতক্ষণ মুখ দেখছিলাম স্বামীজির, স্বামীজির বুকের দিকে তাকাইনি, তখন দেখলাম স্বামীজির বুকের মধ্যে একটা গভীর ক্ষত, হিউজ ওয়াউন্ড ইন হিজ হার্ট, যেন সেখান থেকে রক্ত ঝরছে অনবরত। তো স্বামীজি বলছেন ওর দিকে তাকিয়ে, যে দেখো, এই জীবন, এই যে সংগ্রামে আমার বুকেও তো রক্ত ঝরছে, এই জগতের এত আমি, জগতের সকলে দুঃখে ব্যথিত হয়ে, কিন্তু জগতের সংগ্রামে আমি হার মানবো না, আমি হেসে যাবো, আমি সেটা আমি জয় করবো, পরাজয় মানবো না। তিনি পরবর্তীকালে বলছেন স্বামীজির এই যে তার যে এই দর্শন হোক বা অনুভব বা কল্পনা বা স্বপ্ন যাই হোক, তার জীবনকে আমূল পরিবর্তন করে দিল। এর আগে স্বামীজিকে তিনি তো থিওরিটিক্যাল ভাবে স্বামীজিকে পড়তেন, জানতেন, কিন্তু সেই দিন যেন তিনি সশরীরে নতুন ভাবে চিনলেন, জানলেন স্বামীজির বাণীটি, পাঠ থেকে বুঝলেন যে হ্যাঁ, জগতে এত যন্ত্রণা থাকবে, এত কষ্ট থাকবে, এত এত কিছু থাকবে, কিন্তু আমরা হার মানবো না, আমরা তার সেটা পেরিয়ে আমরা অজেয় অমর, আমরা সে অমৃতস্য পুত্র, আমরা সেটাই হব আমরা। তো তিনি বলছেন, পরবর্তীকালে লিখছেন, এইভাবে স্বামীজির কাছে আমি জীবনে প্রেরণা পেয়েছি, আমার জীবন পাল্টে গিয়েছে। কৌশিক, তুমি যেটা বললে এটাই সেই অসাধারণ, এই তুমি ওর ভাবকে তোমার মুখে সেটি বললে, এটিও আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি মনে করালাম। এবার অন্যরা কেউ কিছু বলতে পারেন, মায়েরা যারা রয়েছেন, যে চাইবেন কেউ মাইক্রোফোন অন করে নিজের ভাব কেউ বলুন, মায়েরা মহারাজ যারা রয়েছেন। বলবো? হ্যাঁ বলুন, অবশ্যই, নিজের মতো করে বলুন, নিজের মনের কথা নয়, মনের ভাব। হ্যাঁ মহারাজ, মানে যখন আমি স্বামীজিকে পড়িনি, তখন আমার মনের মধ্যে একটা ভাব ছিল যে পুজো করলে, উপোস করলে, মন্দিরে পুজো দেওয়া, এটাই হচ্ছে ধর্ম। হুম। কিন্তু ধীরে ধীরে স্বামীজিকে পড়ে আমার মধ্যে এইটুকু মানে এটা আমার মনের মধ্যে এখন বিশ্বাস এসছে যে স্বামীজি যখন এ থেকে, আমেরিকা থেকে ফার্স্ট টাইম এলেন, তখন ওনার এক গুরু ভ্রাতা জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি আপনি বিদেশে যে গিয়েছিলেন সেখান থেকে কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে এলেন? তখন স্বামীজি হাতটা প্রসারিত করে বলেছিলেন যে আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, অনেক প্রসারিত হয়ে গেছে।
তো এটা স্বামীজির বই পড়ে আমার ধীরে ধীরে এটা আমি বুঝতে পেরেছি যে নিঃস্বার্থপরতাটাই ধর্ম, আর মনটাকে উদারতাই ধর্ম। তো হুম। যেটা আমার আগে যেটা মনোভাবটা ছিল যে শুধু পুজো করব, মন্দিরে যাব, পুজো করব, ব্যাস ওটাই ধর্ম, সেইটা আমি স্বামীজির থেকেই শিখেছি। হুম। এটা একটা খুব বড় কথা, স্বামীজিও তার চিঠিতে অন্য জায়গায় বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ। ওই ভাবটি যে উদারতা এটি, এবং তার আমাদের মূলে যেটা এতদিন ধরে আমাদের মধ্যে শুধুমাত্র ওই আত্মন মোক্ষার্থম ওই দিকেই যে আঁকড়ে ছিলাম যে ভারতের মধ্যে, তা সেটি যেটি এর মধ্যে যে অপরের মধ্যেও তাকে খুঁজে নেওয়া, জগদ্ধিতায়। স্বামীজি যেটা রামেশ্বরের বক্তৃতাতে বলছেন আমেরিকা থেকে ফেরার পরে, যে দুই রকম সেই এক বাগানের দুই রকম মালি আছে। এক মালি শুধু তার যিনি তিনি মালিকের হয়ে মানে কোনো মূল কাজ হয়তো করে না, মালিক এলে তার সামনে নাচ গান, শুধু হাত মানেরা নাচ গান করেন। আর অন্য মালিক তিনি বাগানে যা কিছু কর্ম সেটা খুব খেটে খুঁটে সেটি বাগানে কাজ করেন, সেগুলি বিক্রি করেন ইত্যাদি, ভালোভাবে কাজ করেন। তো সেই জন্য বলছেন যে সে মালিক আসলে এই দ্বিতীয় মালিক যিনি এত খেটে কাজ করেন তার প্রতি প্রসন্ন হবেন। সেই রকম বলছেন রামেশ্বর মন্দিরের বক্তৃতাতে, যে শিবের যারা আমাদের ভক্ত, দুই রকম ভক্ত হতে পারে। একজন শিবের সংসারে, শিবের যারা যারা মানুষ যারা, অর্থাৎ সকল এই জগতে যারা সকল ভূতগণ প্রাণীগণ জীবগণ শিবজ্ঞানের জীবসা রূপে তাদেরও যাতে, যেটি কৌশিক যেটি বললো, যে ডাক্তার হিসেবে হোক অথবা যে যে পথে যে থাকবে না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গৃহস্থ, সন্ন্যাসী, সকলে নিজ নিজ স্বধর্ম অনুযায়ী সেটি করবে, শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের জন্য নয়। এটি একটি নতুন দিগন্ত, যেটি বলছেন যে স্বামীজি বিরজানন্দজিকে বলছেন যখন ঢাকায় তাকে পাঠাচ্ছেন, ঢাকার কথা আজকে বারবার চলে আসছে আলোচনায়, কি জানি কেন। বলছেন যে যখন তুই পূর্ববঙ্গে বক্তৃতাতে যাওয়ার জন্য বলছেন, তুই যদি নিজের মুক্তি চাস তাহলে গোল্লায় যাবি, আর পরের যদি মুক্তি পরের ভালোর চেষ্টা করিস তাহলে এখনই মুক্তি হবেই। বিরোজনী বলছেন তার মধ্যে একটা যেন উল্কার মতো রিভলিউশন, বিপ্লব ঘটে গেল এই চিন্তাধারার মধ্যে দিয়ে। এবং তারপর স্বামীজির আশীর্বাদে তিনি ঢাকাতে গেলেন এবং খুব সফল হয়ে তিনি তার কাজ করে এসেছিলেন। এই কাজটি অর্থাৎ একমাত্র নিজের শুধুমাত্র ভালোর স্বার্থপরতা না ভাবা, তার সঙ্গে অপরের ভালো করলে নিজের ভালো হয়, অপরের মুক্তির চেষ্টা করলে নিজের মুক্তি হয়। এই ভাবটি নিয়ে আসা জীবনে, এই অ্যাক্টিভ গুডনেস, যেটি নিবেদিতা বলছেন যে অ্যাগ্রেসিভ হিন্দুইজম, স্বামীজি বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, বা ডাইনামিক স্পিরিচুয়ালিটি রঙ্গনাথনজি বলছেন, নানাভাবে শব্দটা ব্যবহার করা যায়। তো এইটি মোস্ট ইম্পর্টেন্ট। এতদিন আমরা ছিলাম প্যাসিভ, স্বামীজি বলেছিলেন যে মাইল্ড হিন্দু, প্যাসিভ হিন্দু, সেটা কিন্তু অতীতে এমন ছিলাম না শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধের আমলে। পরবর্তীকালে কোনো সময় আস্তে আস্তে সেই ঘেরাটপের মধ্যে আমরা বদ্ধ হয়ে গেছি, কূপমণ্ডুক হয়ে গেছি, আটকে গেছি। তো সেটি এই বাতায়ন খুলতে হবে, এটি দেখিয়েছেন। এবার আমরা আরো কারোর মুখ থেকে কিছু শুনি। আরো কেউ, মায়েদের মধ্যে আর কেউ আগে বলবেন? নির্মাল্য, তাহলে এবার তুমি এসো। নির্মাল্য। হ্যাঁ হ্যাঁ মহারাজ। হ্যাঁ। আমি স্বামীজিকে নিয়ে আলোচনা করা তো মানে অনেক দিক দিয়ে করা যায়, অনেক হ্যাঁ, ভাবে সেটা করা যায়, অন্তহীন বটেই। এবং স্বামীজির বোধহয় মানে পুরো মানুষটাকে জরিপ করা আমাদের পক্ষে সম্ভব নয়। না। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি মানে যে কারণে স্বামীজির প্রতি আকর্ষণ বোধ করি, সেটা হচ্ছে মানে মানে অন্যান্য ধর্মগুরু, মানে যশস্বী সন্ন্যাসী বা ধরুন আমাদের আচার্যরা যারা ছিলেন বহু যুগ হুম। আগে থেকে, হুম। আচার্য শঙ্করের সময় থেকে এখন পর্যন্ত, তাদের মধ্যে স্বামীজি হি স্ট্যান্ডস আউট ফর হিজ আইডিয়া অন নেশন বিল্ডিং। ইয়েস। সেইটা আমার সবসময় মনে হয়। এবং স্বামীজির যে দেশপ্রেম, দেশের মানুষের প্রতি যে মানে অন্তহীন ভালোবাসা, হ্যাঁ, শুধু তাদের ধার্মিক ভাবে শুধু শুধু নিজের কাজটা আমি অদ্বৈত বেদান্ত প্রচার করব, বা আমি ভক্তিবাদ প্রচার করব, বা আমি আমার দ্বৈতাদ্বৈত করব, নানা রকম আমার ধর্মীয় মতবাদটা প্রচার করব, এইটা কিন্তু স্বামীজির মধ্যে ছিল না। হ্যাঁ, এইটা হচ্ছে স্বামীজির এক্সপ্যানশন অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার
আমি জানি না এটা যুগ প্রয়োজনের বোধহয় প্রয়োজন ছিল, হুম কিন্তু আমি অন্যদের ক্রিটিসাইজ করছি না, আমি কোনোভাবেই তার কোনো যোগ্যতাই নেই আমার। হুম কিন্তু স্বামীজির মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটা হোলিস্টিক অ্যাপ্রোচ টুয়ার্ডস হ্যাঁ নেশন বিল্ডিং। হ্যাঁ হোলিস্টিক মানে দেশ, ধর্মে, কর্মে, রাষ্ট্র গৌরবে, বিজ্ঞানে, প্রগতিতে, সর্বত্র মানে সবভাবে অস্পৃশ্যতা দূরীকরণ থেকে শুরু করে, মানে যেটা ধরুন গান্ধীজির হরিজন মুভমেন্ট, হুম সেটা কিন্তু ওই রামকৃষ্ণ বিবেকানন্দ মুভমেন্ট থেকেই তার শুরু সূত্রপাত। হয়েছে, তিনি হ্যাঁ, পথ দেখিয়েছেন। সুতরাং সেটাই বলছি আমি যে মানে এই যে এই কথাটা বোধহয় খুব অ্যাপ্রোপ্রিয়েট, হোলিস্টিক প্রোগ্রেস, হোলিস্টিক হুম ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি হুম ইন অল আসপেক্টস। হুম এটা কিন্তু মানে স্বামীজি ব্যাপারটাকে খণ্ডিত করে দেখেননি যে হুম ধর্মীয় ভাবে দেশ আগে না বাড়বে না বা আমাদের রাষ্ট্র গৌরব, আমাদের হিন্দু ধর্মের গৌরব না এটাই প্রতিষ্ঠিত হবে বা অদ্বৈত না বেদান্ত না প্রতিষ্ঠিত হবে, এটা নয়। নেভার। তার সঙ্গে স্বামীজি এটাও দেখেননি যে শুধু আমি বিজ্ঞানের প্রগতি করব তাও নয়, সবকটাকে একসাথে মিলিয়ে দেখা, যে সবচেয়ে গরিব তাকে উঠিয়ে আনা ওপরে, যে সব হুম থেকে মানে অস্পৃশ্য বা সব থেকে পেছনের সারিতে রয়েছে তাকেও আগে নিয়ে আসার জন্য তার কাছে একটা প্ল্যান ছিল। হুম So he had plans for everyone in the country, starting from the person who is the last in the queue to someone who is like Jamshedji Tata. হুম I mean, দেশকে বিজ্ঞানে অগ্রগতি করাতে হবে, সেই জন্য স্বামীজি তাকে একটা রূপরেখা দান করলেন ওই অল্প সময় সাক্ষাৎকারে। হ্যাঁ, সুতরাং এইটা স্বামীজির মানে এই জিনিসটা আমার মনে হয় স্ট্যান্ড আউট করে অন্যদের তুলনায়, এবং সেটাই আমার সব থেকে মানে ভালো লাগে স্বামীজির মধ্যে, যে দেশকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের মানুষকে কিরকম ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য ওনার একটা মানে মানে কি বলবো আনএন্ডিং কম্প্যাশন, তার সঙ্গে হি হ্যাড আ প্ল্যান। হ্যাঁ, And I mean, we are seeing that the plan is probably slowly materializing. আনফোল্ডিং, ইয়েস, Uh, শিওরলি। and I mean, it will take, I think, many more decades or maybe a century or so to entirely হুম unfold. তো সেই বীজটা কিন্তু স্বামীজির মধ্যে ছিল, হুম এবং সেই জন্যই স্বামীজিকে আমার ভালো লাগে। স্বামীজি এই বিষয়টি যে কতদূর সুদূর প্রসারী ভেবেছেন, আমরা তার একটা যদি চিঠি যদি আমাদের মনে থাকে, স্বামীজি এনাকে লিখেছিলেন, এই আলাসিঙ্গে পেরুমলকে 1894-এ লিখছেন চিঠিটি আমেরিকা থেকে, অর্থাৎ শিকাগো বক্তৃতার কয়েক মাস পরের বছরই। তখনও তিনি ভারতে আসেননি বা রামকৃষ্ণ মিশন ফর্মালি শুরু হয়নি। সেটা তো বহু পরবর্তীকালে তিনি বলেছেন যে রামকৃষ্ণ মিশন বা এই যে সংঘ শুরু করলাম 1500 বছর এটি শক্তি চলবে। কিন্তু সেই চিঠিতে 1894 এর চিঠিটাতে বলছেন যে ওই আলাসিঙ্গে পেরুমলকে লেখা চিঠিতে, তার মাধ্যমে অন্যান্যদেরও, যুবকদেরও, চিঠিটি এখন কমপ্লিট বক্সে পাওয়া যায়, টু মাই ব্রেভ বয়েজ এই নামে পাওয়া যায়। সেটি আলাদা করে সংকলিত হয়েছে, কারণ যেটি এত গুরুত্বপূর্ণ চিঠি বলে শুধুমাত্র চিঠি হিসেবে নয়, ব্রেভ বয়েজ বলে আর্টিকেলের মতো করেও সংকলিত পাওয়া যায় সেটি কমপ্লিট বক্সের ভেতরে। তো তাতে এক জায়গায় বলছেন যে তোমার নিজের ওপর তোমার সব দায়িত্ব নিতে হবে, অর্থাৎ প্রত্যেক মানুষকে, এবং চেষ্টা করতে হবে যে যেন সেই যে নিজের পায়ে দাঁড়ানো, যেটি স্বামীজির পরবর্তীতে ম্যানলিনেস এর কথা বলছেন, যে নিজের পায়ে দাঁড়ানো, অপরের প্রতি, যেটা বুদ্ধ আগে বলেছিলেন, আত্মদীপ ভব, নিজের উপর দাঁড়িয়ে যে মানুষ হয়, যে শুধুমাত্র আমার ভরসা আমার অপেক্ষায় থাকবে না, আমি তোমাকে দূর হতে সাহায্য করছি, কিন্তু আমি যদি নাই থাকি, প্রত্যেকে ভাবতে হবে নিজের পায়ে আমি সবকিছু, আমার দায়িত্ব নিজের উপর চেষ্টা করবে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট শব্দ বলছে, তোমার কর্মের উপরে নেক্সট 50 সেঞ্চুরিজ অফ ইন্ডিয়া ডিপেন্ডস আপন ইউর ওয়ার্ক। মানে 50 সেঞ্চুরি হলে, একটি সেঞ্চুরি মানে 100 বছর হয়, তাহলে 50টি সেঞ্চুরি মানে পরবর্তীকালে যে যে তিনি সঙ্ঘের কথা 1500 বলেছেন, কিন্তু এখানে 50 সেঞ্চুরি মানে 50 ইন্টু 100 মানে 5000 বছর। অর্থাৎ তিনি একটা পুরো জগতের একটা টার্নিং পয়েন্ট তিনি তৈরি করে দিচ্ছেন। 5000 বছরের জন্য তিনি তার জীবনের যারা যারা এই ভারতকে নতুন জাগানো এবং তার মাধ্যমে বিশ্বকে জাগানোর নতুন যে পথ নির্দেশ দিচ্ছেন। আমরা যদি আমাদের চিরন্তন যেটি আমাদের দিনলিপি অনুযায়ী ভাবি বা জানি, যে শ্রীকৃষ্ণের সময়, মহাভারতের সময় ধরে নেওয়া হয় আজ থেকে 5000 বছর আগে মোটামুটি, আর বুদ্ধের সময় ধরে নেওয়া হয় মোটামুটি 2500 বছর আগে ধরে নেওয়া হয়। স্বামীজি যখন বলছেন 50 সেঞ্চুরিজ হেড, অর্থাৎ 5000 বছর আরো সামনে ভবিষ্যতের জন্য, কতদূর তিনি ভাবছেন সুদূর প্রসারী, এবং কত তিনি দিয়ে যাচ্ছেন আমাদের মধ্যে পরিবর্তন। এই যে আমরা যেটা বললেন যে প্রদীপ জ্বালানোর কাজটি, আমরা প্রত্যেক আমাদের নিজেদের জীবনে যদি, এখানে যারা আমরা এই মিটিংয়ে রয়েছি বা অন্য প্রত্যেক মানুষই
যেমন কৌশিক বললো নিজের জীবনে যে যে ক্ষুদ্র ক্ষুদ্র যেটুকু করতে পারছে নিজের জীবনে, সেটি হচ্ছে ওই প্রদীপটি জ্বালিয়ে রাখার কাজ, এবং সেই প্রদীপটি নেক্সট জেনারেশন বা নেক্সট ম্যান টু হ্যান্ড ওভার করা। রিলে রেস যেমন হয়, ম্যারাথনের মতো রিলে রেসে, যে রিলে রেসে প্রথম জনই সব রেসের শেষে পৌঁছয় না, সে হয়তো 100 মিটার করে তার হাতের বাটনটা পরের জনকে হাত এগিয়ে দেয়, এবং সে যতটা পারলো পরের জন সেখান থেকে শুরু করে। এইটি আমাদের ক্ষেত্রে স্বামীজি এটি জায়গাতে আমাদের দিতে দিয়ে গেছেন যে আমরা যেন প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের যেটুকু আমাদের আছে, ক্ষুদ্র ছোট্ট যেটুকু দায়িত্ব আছে। যে একটা আমরা কবিতা আমার মনে একটা পড়েছিলাম ইংরেজিতে, এই মুহূর্তে পুরোটা মনে নেই, তাতে ভাবটি এমন ছিল, সকলকেই যে জঙ্গলের মধ্যে বিশাল বড় সেই বট গাছের মধ্যে হতে হবে এমন নয়, যেমন স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ বলেছেন, কিন্তু আমরা কেউ কেউ হয়তো ছোট্ট ঝোপ হতে পারি, সামান্য ছোট্ট ঝোপঝাড়ের মতো হতে পারি। লেট আস ট্রাই টু বি দ্য বেস্ট দ্যাট বুশ হোয়াট এভার উই ক্যান। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ স্বধর্ম অনুযায়ী, যাকে মহাপুরুষের মতো তারা বট গাছ হয়েছেন, আমরা হয়তো ছোট্ট ঝোপ হব, সামান্য ছোট্ট ঝোপ, কিন্তু সেটাই আমরা যেন সুন্দর সাথে বেস্ট ঝোপ আমার মতো যেন হয়ে উঠতে পারি। অর্থাৎ মানে এটাই যে প্রদীপকে যে জ্বালিয়ে যাওয়া, পরবর্তী প্রজন্মের জন্য এই জ্যোতিকে নিভতে না দেওয়া, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি আমরা শুরুতে যেটা আমি নেতাজি সুভাষের কথা বলেছিলাম না, 3টি কথা তিনি বলছেন এই 17 বছর বয়সের ছেলে স্বামীজিকে পড়ে, আই হ্যাভ টু বি এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট, যেখানে সভ্যতা জানতে হবে। 2 নম্বর বলছেন প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট, যেখানে সমাজকে জানতে হবে। 3 নম্বর প্রফেট অফ দ্য ফিউচার, সেখানে আমার সংস্কৃতিকে জানতে হবে, ভারত থেকে শুরু করতে হবে এই সমাজ সভ্যতা সংস্কৃতি। গুরু গীতা গঙ্গা, বা যেটা নিবেদিতে বলছেন যে শাস্ত্র মাস্টার এবং মাদারল্যান্ড, এইটি আমাদের মধ্যে প্রত্যেকে জাগিয়ে যদি রাখতে পারি, তবেই সেটি পরবর্তী প্রজন্মকে আমরা সেই মশালটি বা প্রদীপটি জ্বালিয়ে দিতে পারবো। এমন না যে আজকে যে আমি যে প্রদীপ জ্বালাচ্ছি সেটি বিশেষ করে যে আলো হতে দিতে পারছে না, হয়তো একজন মানুষই আলো পাচ্ছেন, কিন্তু খুব সামান্যই হতে পারছেন, আমরা হয়তো বিশাল আলো দিতে পারছি না, কিন্তু এটা জাগিয়ে রাখা জরুরি। যদি পরবর্তীকালে কোনো মানুষ আসবেন, তিনি সেই জাগানোর প্রদীপ থেকে জ্বালিয়ে নিয়ে তিনি বিশাল আলো তৈরি করে আরো জগৎকে আলো দেবেন। কারণ সেই প্রদীপ যদি জাগিয়ে না রাখতে পারি, জ্বালিয়ে না রাখতে পারি, তাহলে কি হবে যে পরের যিনি মানুষ আসবেন তাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। অর্থাৎ তাকে আগুন জ্বালানো থেকে শুরু করতে হবে তাকে। আমরা যদি ভাবি যে প্রথম যখন আগুন জ্বালাতে শিখেছিলাম মানুষ, তখন আমাদের সভ্যতা শুরু হয়েছিল। যখন আমরা চাকা আবিষ্কার করতে শিখেছিলাম, তখন আমাদের সভ্যতা একরকম শুরু হয়েছিল, আগুনে যখন জ্বালাতে প্রথম শিখলাম। তো সেই রকমই যদি আমরা সেটা যদি আগুন জ্বালিয়ে না রাখতে পারি নিজের জীবনের মধ্যে দিয়ে, যা কিছু সভ্যতা সংস্কৃতি সমাজ পেয়েছি পরের প্রজন্মের জন্য দিয়ে রাখতে পারি, পরের প্রজন্মকে আবার শুরু থেকে শুরু করতে হবে। দ্যাট উইল বি হিউজ ওয়েস্টেজ অফ রিসোর্সেস, হিউজ ওয়েস্টেজ অফ এনার্জি ওয়েস্টেজ। সেই জন্য সেইটুকু আমাদের প্রত্যেকে করতে হবে নিজ নিজ জীবনে, ক্ষুদ্র দীপশিকা হলেও যেটুকু পারি সেটি নিজের জীবনে জাগিয়ে রাখা, এবং পরবর্তীকালে অনেক মহাপুরুষরা আসবেন যারা সেটি নিয়ে অনেক বড় কাজ করে যাবেন, আলোটিকে নিভতে না দেওয়া। স্বামীজি যেমন বলছেন যে পরবর্তীকালে কত বিবেকানন্দ আসবে, তারা আরো কত কিছু করে যাবে, দেখিয়ে যাবে। এইটি আমাদের জীবনে স্বামীজির জন্য অবদান। যেটি বলছেন যে উদারতার কথা, যেটি একটু আগে আপনি বললেন, তার সঙ্গে স্বামীজি আর একটা বলছেন, শ্রীরামকৃষ্ণের জীবনে দুটোই একসঙ্গে দেখি, গভীরতা এবং উদারতা। গভীরতা ছাড়া যদি উদারতা হয়, সেটা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যায়। এত উদার হয়ে গেলাম, ঠিক যেমন নদীর মধ্যে যদি নাব্যতা না থাকে, শুধুমাত্র সেটা নদী যদি চওড়া হয়ে যায়, তাতে কি হয়, তাতে উল্টে চারদিকে বন্যা হয়ে যায়, কারণ তাতে গভীরতা নেই। আবার যদি উল্টো হয় যে শুধু গভীর আছে, তাতে উদারতা না থাকে, তাহলে এত গভীর খাদ এসে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অত্যন্ত খাদ হয়ে যায়, যেটা সমাজ জীবনে হলে ফ্যানাটিসিজম, বিগট্রি, গোঁড়ামি তৈরি করে। সেই যে দুটোই কম্বাইন করা, গভীরতা এবং উদারতা। গভীরতা ছাড়া উদারতাও খারাপ, সেটি একমাত্র এত ওই বললাম যেটা বন্যার মতো হয়, সেটি আসলে কোনো ভালো উপকার করতে পারে না, শুধু ক্ষতি করে দেয়। আবার শুধু গভীরতা কিন্তু উদারতা নেই, অন্তত ন্যারো যদি হয়, তাহলেও সেই একই রকম ফ্যানাটিসিজম দিয়ে জগতের ক্ষতি করে। এই দুটো কম্বিনেশন স্বামীজির জীবনে, শ্রীরামকৃষ্ণের জীবনে, মায়ের জীবনে দেখতে যেতে পাই, এইটা আমাদের জীবনে গভীরতা এবং উদারতা। গভীরতা তো আত্মনমোক্ষার্থম, উদারতা তো জগদ্ধিতায়, যেটা রঙ্গনাথজি, পূজ্য রঙ্গনাথজি বলতেন, রামকৃষ্ণ সংঘের ত্রয়োদশ অধ্যক্ষ, যে গড ওয়ার্ড প্যাশন অ্যান্ড ম্যানওয়ার্ড লাভ। গড ওয়ার্ড প্যাশন হলো সেই গভীরতা, আত্মনমোক্ষার্থম, আর ম্যানওয়ার্ড লাভ হলো সে উদারতা, জগদ্ধিতায়। তো এইটা আমাদের কম্বাইন করতে হবে। এটা হচ্ছে ক্ষাত্র বীর্য ব্রহ্মতেজ। ব্রহ্মতেজ হচ্ছে আত্মনমোক্ষার্থম, আর ক্ষাত্র বীর্য হচ্ছে যেখানে জগদ্ধিতায়। এটি হচ্ছে অ্যাক্টিভ গুডনেস বা
ওই অ্যাগ্রেসিভ হিন্দুইজম বা ডাইনামিক স্পিরিচুয়ালিটি বা প্র্যাকটিক্যাল বেদান্ত যে শব্দ ব্যবহার করি না কেন, এইটি আমাদের ভবিষ্যতের ভারতের যে টার্নিং পয়েন্ট যেটা বলি, যে স্বামীজি এসে, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এসে জগতের মূল ধারাটা, চিরাচরিত যে ধর্ম সম্বন্ধে যে চিন্তা, যেন ভারতবর্ষের এবং বিশ্বের যে ধারাটাই সম্পূর্ণ একটা আলাদা মোড় তিনি দিয়ে দিচ্ছেন। সমগ্র রিভলিউশন এইভাবেই জগৎ এর আগে ভাবেনি কখনো। কখনো যত মহাপুরুষরা আগে এসেছেন, সেটাই যুগ প্রয়োজনীয়, সেটা বটেই, যেটা নির্মাল্য বললে, যে যুগ প্রয়োজনের জন্য এই যুগে তিনি হোলিস্টিক ভাবটি তিনি নিয়ে আসছেন, দিচ্ছেন সকলের জন্য। যেই জন্য স্বামীজি নিজে একজনে পরবর্তীকালে বলেছিলেন যে আই এম এ কনডেন্সড ইন্ডিয়া, এবং তার চোখে যে ভারতবর্ষ এবং ধর্ম দুটো আলাদা নয়, এবং সেখানে মানুষও তিনি বলছেন যে আমি সেই ঈশ্বরের পূজা করি যাকে অজ্ঞান, যাকে লোক অজ্ঞানে তাকে মানুষ বলে ডাকে। অর্থাৎ স্বামীজির চোখে ধর্ম এবং ভারতবর্ষ এবং এই সমাজ, সংস্কৃতি, সভ্যতা যেটি বললাম, সেটি এক, একে তিন, তিনে এক। সেখানে ওই জন্য কোনো ভেদ বুদ্ধি, বিভেদ বুদ্ধি থাকে না। সেখানে ওই জন্য কোনো কিছু করে বাদ কেউ থাকে না, অল ইনক্লুসিভ। সারা বিশ্বকে সেখানে স্বামীজি নিয়ে নিচ্ছেন। কোনো মানুষ, কোনো পন্থ, কোনো পথ, কোনো মত কেউ বাদ যাচ্ছে না। সেই ইউনিভার্সালিটিটা সকল ইউনিভার্সিটি, বিকজ অল ইজ, দ্য হোল ইউনিভার্স ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সর্বম খলু ইদম ব্রহ্ম। সকলের জায়গায় সেই ডিভিনিটি আছে। প্রত্যেক জড় বস্তুর মধ্যেও, জীবের মধ্যেও, সে যে যে সমাজ, যে জাতি, যে রেস, যে সেক্স, যে রিলিজিয়ন বা যে পাথ, যে ন্যাশনালিটি, যে কাস্ট, যাই হোক না কেন, সকলের মধ্যে সেই একই সত্য রয়েছে। এই সত্যকেই সর্বম ব্রহ্মময় জগৎ। স্বামীজি এক জায়গায় বলছেন যে মহাভারতে যেটি আগে আছে, যে আগে সবাই ব্রাহ্মণ ছিল, যে ওই চিঠিতে এক জায়গায় বলছেন যে পরবর্তীকালে আস্তে আস্তে আলাদা আলাদা এমন প্রত্যেকের ভেদভাদ তৈরি হয়েছে। পরবর্তী যুগে আবার সবাই সে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হবে। ব্রাহ্মণত্ব মানে কোয়ালিটি অফ ব্রাহ্মণ, নট ইন দ্য রেসিস্ট অর কাস্টিস্ট আইডিয়া, কিন্তু ব্রাহ্মণত্ব কোয়ালিটি অফ ব্রাহ্মণ, সকল জগৎ আবার সেখানে উঠে যাবেন। সর্বম ব্রহ্মময় জগৎ, সর্বম খলুইদম ব্রহ্ম। স্বামীজির অল এনকম্পাসিং আইডিয়ার মধ্যে জগতের মানে কিছু মাত্র বাদ যাচ্ছে না, ওই জন্য কীটানুকুট কিচ্ছু বাদ যাচ্ছে না, এই আইডিয়াটা বলছেন। হ্যাঁ, এবার অন্য কেউ কেউ বলবেন, আর যারা রয়েছেন, আর মায়েরা বা অন্যরা কেউ, আর অন্য কেউ কিছু বলতে চান? বা কৌশিক, নির্মাল্য, তোমরাও, বা আরো যারা, যে কেউ, এনিবডি। আমি শেষ করবো, আমরা যেটা ভাবছি, আমার ইচ্ছে যে স্বামীজির একটি আমি কবিতা পড়বো, সেটা পরে শেষ করবো। তার আগে কারোরই, যে কেউ যদি আরো কিছু বলতে, জানাতে চান, আবার হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি রঞ্জিনী বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি কি যে স্বামীজির সঙ্গে প্রথম আলাপ বলতে গেলে একেবারে ছোটবেলায়, ছোটদের স্বামীজিতে যখন স্বামীজিকে দেখেছিলাম, চারদিকে ছোট ছোট বাচ্চারা ঘিরে রয়েছে, তখন নিজেকেও মনে হয়েছিল স্বামীজিরই একদম ছোট বোন। সেই থেকেই পরিচয় সূত্রপাত। এবং যখন মানে আমাদের যারা জেনারেশন, আমরা সবাই এটা মনে করি যখনই কোনো বাধা বিপদ আসছে, মানে যখন আমরা কোনো কাজে অসফল হচ্ছি বা কোনো ভালো কাজ করতে গিয়ে ঠকে যাচ্ছি, অপমানিত হচ্ছি, তখন মনে স্বামীজির বইগুলো পড়লে তখন ভীষণভাবে মনে প্রাণে একদম একটা উদ্যমের সঞ্চার হয়। মনে হয় উনি যদি এত বড় জায়গা থেকে এরকম একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে পারেন, আমাদের তো এগুলো আসবেই। সেখান থেকে আবার নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি পাই। এইটাই হচ্ছে স্বামীজির, আমার কাছে স্বামীজির সব থেকে বড় আর কি একটা জায়গা। খুব নিজের আপন, এবং ওনাদের জীবনীগুলো, উনি বহুবার অসফল হয়েছেন, কত স্ট্রাগলের মধ্যে দিয়ে তিনি গেছেন, তাও তিনি পিছু হটেননি। ঠাকুরের প্রতি বিশ্বাসও এক ফোঁটাও টলেনি, যেটা আমাদের জেনারেশনের জন্য বোধহয় একটা শিক্ষার জায়গা। আর হচ্ছে ওই পাশ্চাত্য যে প্রভাব, সেইখানে উনি দাঁড়িয়ে বলছেন আমি ভারতবাসী, এই জোর দিয়ে যে বলা, প্রাচ্য সভ্যতার প্রতি যে একটা সম্মান, যে প্রাচ্য সভ্যতার যে গভীরতা, সেটার প্রতি যে আমাদের হীনমন্যতা থেকে আমাদের বের করে আনা, এই জায়গাটায় স্বামীজিকে ভীষণভাবে আমার মানে জোরের একটা জায়গা বলে মনে হয় আমাদের জেনারেশনের জন্য, যেটা খুবই দরকার। এবং এটা এগিয়ে যাওয়ার জন্য মানে স্বামীজি সেজন্য সবসময় ইয়াং জেনারেশনের একটা আলো হয়ে থাকছেন। এইটাই আমার বক্তব্য। প্রণাম জানাই। হ্যাঁ, এটা খুব ভালো, খুব গুরুত্বপূর্ণ দুটো কথা শুনলাম, অসাধারণ। একটা হচ্ছে যে হীনমন্যতা বোধ কাটানো,
যেটা এতদিনের আমাদের মধ্যে যেটা জেগেছিল, এসে গিয়েছিল আমাদের এই ভারতবর্ষে মানুষদের মধ্যে, যে দীর্ঘদিন কারণের মধ্যে, এটা পতনের কারণে হীনমন্যতা বোধ, সেটি স্বামীজি ওই যেটি একটু যেটা আমরা শুনলাম যে রাষ্ট্রতে গিয়ে, আমেরিকাতে শিকাগোতে গিয়ে আমাদের মধ্যে যে আবার সেই সুপ্ত সেই আমাদের আত্মবিশ্বাসকে, যেটা নচিকেতা, যেটা শ্রদ্ধা, যেটি স্বামীজি বারবার বলতেন কঠোপনিষদে, সেইটি স্বামীজি নতুন করে জাগালেন আমাদের মধ্যে। যে আপনারা ভুলে গিয়েছিলেন আমাদের যেন সেই ছাই চাপা আগুনের মধ্যে ছাই দিয়ে চাপা পড়ে গেছিল, আগুনটা নেবেনি, কিন্তু সেটা ছাই দিয়ে চাপা পড়েছিল। স্বামীজি সেটি আবার জাগালেন। এইটি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এইটা শিখলাম যে হীনমন্যত কাটানো, এটি স্বামীজি থেকে বড় শিক্ষা। দ্বিতীয় একটি খুব সুন্দর এটি বললে যে স্বামীজি আমাদের আমাদের যেন দাদার মতো, এটি একটি বড় ভারী সুন্দর কথা, যেটা আমরা যেন ঠাকুর বা মা যেমন আমাদের পিতা এবং মাতার মতো, যে বা আমরা যে রূপে যেন শিব পার্বতী দেখি সেখানে আমাদের পিতা এবং মাতা, বাবা এবং মা মতো, স্বামীজি হচ্ছেন আমাদের যেন বড় দাদার মতো। যে সবকিছুতে যেন আমরা বাবা মার কাছে যেতে ভয় পেবে, বাবা মা সবসময় হতে করেন, কিন্তু দাদা যেমন বাড়িতে ছোট্ট ভাই বা বোনকে একদম যত্ন করে রাখে, যদি কিছু হয় বলে যে তুই ভয় করছিস কেন, আমি তো তোর সঙ্গে আছি তো। তো এই যে ভাবটা ভরসা দেওয়া, ভরসা যেটি, এইটি যেন স্বামীজির ভীষণভাবে আমাদের কাছে আছে জীবনের সকল যে কঠিন সময়, যেটা আগে কৌশিক অন্যরা বলেছ, অসাধারণ এই যে দাদার মতো যে ভাবটি যেন আমাদের বর্দা নিজের আমার আপনজন, যে পর মনে হয় না, যে ওই জন্য একটা স্বামীজির বই আছে ফ্রেন্ড অফ অল। ফ্রেন্ড অফ অল মানে সেই অর্থে যেন বন্ধু তো বটে, কিন্তু তার সঙ্গে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। ঠিক যেমন অর্জুন এবং কৃষ্ণের মধ্যে সম্পর্ক যেমন ছিল, তারা সখাও বটে, ফ্রেন্ডও বটে, ফিলোসফার গাইড, সেই জন্য তার আত্মীয় বটে। আবার সেই জন্য দাদার মতো ভরসা সবসময় দিয়ে যাচ্ছেন কৃষ্ণ অর্জুনকেও বটে এবং পঞ্চ পাণ্ডবকেও বটে। এই দাদার মূর্তি যে ভরসা, যে নিজের আপনার লোক তার কাছে নিজের ভরসা রাখা যায়, টু হ্যাভ আ শোল্ডার, যে নিজেকে আমরা যখন আপনার কষ্ট লাগে বা কোনো সময় লাগে, একটা মানুষ একটা কাঁধ চায়, শোল্ডার টু ক্রাই আপন, বা শোল্ডার টু রেস্ট আপন। এইটি স্বামীজি আমাদের কাছে জীবনে যে কোনো ক্রাইসিসে, যেন সুখের দিনের চেয়ে যেন দুঃখের দিনে স্বামীজিকে বেশি মনে পড়ে। যে কুন্তী যেমন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কৃষ্ণ আমাকে দুঃখ দাও, দুঃখ দিলে তোমাকে মনে থাকে দেখি, আর সুখ থাকলে তোমাকে ভুলে যাই। তো স্বামীজি আমাদের সেই রকম, আমরা যে দুঃখের দিনে যখনই ক্রাইসিস আসে, স্বামীজি দেখি সবসময় তিনি আমাদের সঙ্গে আমাদের রয়েছেন। আমার ওইটি আজকে মনে হলো, আজকে যেটা আমি কবিতার কথা যেটা আমি বলেছিলাম, স্বামীজির একটা কবিতা, ছোট্ট কবিতা আছে, ওই আমি একটা কবিতাটা। জিনিস একটু বলতে হ্যাঁ, চাই তাহলে হ্যাঁ, এখানে হ্যাঁ, আরেকটা। বলুন, সেটা বলুন, তারপর আমি কবিতাটা আসবো। বলুন। প্রণাম মহারাজ। বলুন। আর এই যে আপনি তাই জন্য শশী মহারাজ স্বামীজির সাথে তো সবারই খুব অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল গুরু ভাইদের মধ্যে। শশী মহারাজ স্বামীজির যে প্রণাম মন্ত্রটা লিখেছিলেন, তাতে তা তাপহারিণী লাস্টের দুটো লাইন তাই ছিল, হুম। যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। হ্যাঁ। এই যে আমাদের জীবনে যে ত্রিতাপ আছে আর কি, এই যে দুঃখ কষ্ট, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই ত্রিতাপকে যদি সত্যি আমাদের জীবনে যদি ত্রিতাপ আসে যখন, তখন যদি আমরা স্বামীজিকে পড়ি আর তার জীবনের যদি ছোট ছোট অংশগুলোকে যদি দেখি না, তাহলে এগুলোকে সত্যি আমরা হরণ করতে পারবো, আমাদের জীবন থেকে এটাকে আমরা সরিয়ে দিতে পারবো। এইভাবেও স্বামীজি আমাদের জীবনে কিন্তু সবসময় আছেন। আমরা প্রত্যেকে যারা ঠাকুরমা স্বামীজির আশ্রিত, তারা এই প্রণাম মন্ত্রগুলো আওড়াই, কিন্তু এই প্রণাম মন্ত্রর মধ্যে দিয়েও আমাদের প্রতিদিনের দুঃখ কষ্ট যেগুলো আসছে, ফেস করি নিত্য নৈমিত্তিক যেটা হচ্ছে, সেটা আমরা দূর করতে পারবো। এটা একটা পয়েন্ট আমার খুব মনে হয়েছে মহারাজ। আর একটা দেখুন, স্বামীজি 1897-এ যখন রামকৃষ্ণ মঠ এবং মিশন যখন প্রতিষ্ঠা করলেন, তার যে সিম্বলটা উনি তৈরি করলেন, তাতেও দেখুন সব জায়গাতে কর্ম, ভক্তি, জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, এই সমস্তটাকে উনি একদম অ্যাসেম্বল করলেন। এইটা না হলে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ভগবান লাভ। তিনি ছোটবেলার থেকে তার মধ্যে ঈশ্বরকে খুঁজছেন, ভগবান কি বস্তু সেটাকে খুঁজছেন। উনি কিন্তু এটার মধ্যে দিয়েও মানুষকে জানাতে চাইলেন কি কিভাবে আমরা আমাদের মধ্যে কি কি থাকলে পরে আমরা খুব সহজে সেই ঈশ্বর নামে বস্তুকে আমরা উপলব্ধি করতে পারবো। এইটা তারপরে হলো ওনার যে অন্তরের যে দুঃখ কষ্ট, কতটা হৃদয় বড়, যে কিছুক্ষণ আগে ওনার একজন বললেন আর কি, বুকের ভেতরটা খুব
মানে হুম, বলছেন ওনার গুরু ভাইকে, হরি মহারাজকে হ্যাঁ, বলছেন আমার বুকের ভিতরটা আজকে কত বৃহৎ হয়ে গেল, বড় হয়ে গেল। তার মানে তার মধ্যে সমস্ত জগতের দুঃখ কষ্ট এসে, তাহলে তার যদি এটা হয়ে থাকতে পারে, আমরা সাধারণ সাধারণ যখন ঘরে আমাদের বাড়িতে কেউ আসছে, কেউ ভর দুপুরবেলা আসছে, আমরা তো সাধারণ গৃহী মানুষ, তাদের যখন দুঃখ কষ্ট বলছে সেইটুকুনি আমরা নিজের ভিতরে নিতে পারি না? আমার তো তখন খুব মনে হয় যখন কেউ বলে কি আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব হচ্ছে, তখন আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। স্বামীজিকেও বাইরে বিদেশে থাকতে গিয়ে প্রচুর কষ্ট করতে হুম, হয়েছিল, প্রচুর সহ্য করতে হয়েছিল, এই যে ডেইলিকার জীবনে আর কি। তাহলে তখন খুব উম, সহজ হয়ে যায়। তারপরে হলো এই যে আমাদের আজকাল খুব আমরা চেষ্টা করি, আগে এত আজ থেকে 20-25 বছর আগেও মহারাজ এত ছিল না। এখন যত মানুষ দান ধ্যান চ্যারিটি করা, এই যে বাচ্চাদের দিয়ে শেখানো, এই জিনিসগুলো, এটাও তো এই রামকৃষ্ণ মিশনের এই সেবা ভাব এইটার থেকেই তো এসছে। এটাও তো আমাদের জীবনে স্বামীজিরই অবদান। হুম, আরেকটি জিনিস, মাকে স্বামীজি যে স্থানে রাখতেন, আজকের যুগে এটা প্রচণ্ড দরকার। মানে মাতৃভক্তি, এই যে হুম, এটাও কিন্তু স্বামীজির জীবন থেকে আমাদের মতন সাধারণ মানুষদের কিন্তু অবলম্বন করতে হবে, শিখতে হবে আমাদেরকে। তিনি মানে মায়ের প্রতি, যেন স্বামীজি নিজে বলছেন, ইচ্ছা করলেন মহামায়া আর একজন নরেন্দ্রনাথকে তৈরি করতে পারে, কিন্তু সে মা একজনই আর হুম, কি। তো এই জিনিসগুলো আমার চোখে, আমার কাছে খুব মনে হচ্ছে। হ্যাঁ, অসাধারণ। এবারে দুজন হাত তুলেছেন, ওদের কথা শুনে নি। হ্যাঁ, বলুন, যারা হাত তুলেছিলেন বলুন, মাইক অন করে বলুন। সিনহাজি, মাইকটা অন করে বলুন। কৌশিকও বোধহয় হাত তুলেছিল, কৌশিকও বলতে পারো তাহলে। সিনহাজির হয়তো মাইক অন নেই। কৌশিক তাহলে বোধহয় হাত তুলেছিল, তো কৌশিক বলতে পারো। সিনহাজি, মহারাজ, হ্যাঁ বলো। সংগ্রামী বিবেকানন্দ বলে একটা ছোট বই আছে, আমি পেয়েছিলাম। আচ্ছা, সংগ্রামী বিবেকানন্দ, তো সেই বইটা পড়তে গিয়ে আমার একটা ফিলিংস হয়েছে, যেটা একজন ম্যাডাম বললেন ক্লাসে, হুম। যে কোনো কাজ করতে গিয়ে কবিতার উপর বলতে চাই। এক মিনিট, কৌশিক কথা শুনিনি। হ্যাঁ, কৌশিক বলে না আগে। হ্যাঁ, তো সেই বইয়ে পড়তে গিয়ে আমাদের যেটা ফিলিংস হয়, যে দৈনন্দিন জীবনে আমাদের যে কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম যে বাধা আমরা পাই, হুম, আমাদের আর কি কালিমার আছে বা কি যোগ্যতা আছে। হুম, স্বামীজি যেখানে বিশ্বজয়ী বিবেকানন্দ, ওনার মতন একজন মহাপুরুষ, হুম, সাক্ষাৎ স্বয়ং শিব হুম, আহ, হিসেবে এসেছেন, তো তাকে কাজ করতে গিয়ে কি ধরনের চরম অপমান হ্যাঁ, হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, এবং শিকাগোতে বিশ্ববিজয় করে আসার পরে হুম, কলকাতায় ফিরে এসে আমাদের স্বদেশে এসে, যেখানে তার সবচেয়ে বেশি হ্যাঁ, সম্বর্ধনা বা অভ্যর্থনা পাওয়ার কথা, নিজের তো ঘরে তো। সেই জায়গায় দাঁড়িয়ে সেইগুলো পড়তে গেলে তখন আমরা যে বিপদ বা যে ধরনের ইনডিফারেন্স বা রেজিস্ট্যান্স বা যেটা ফেস করি, সেগুলো কিছুই নয়। হুম, মানে সেই জায়গায় তুলনা করলে কিছুই নয়, এবং তাতে আমরা অনেক সময় উদ্যম হারিয়ে ফেলি, বা এই জিনিসগুলো আমরা আহ, এক্স্যাক্টলি। ছেড়ে দিই, খুব সহজে হাল ছেড়ে দিই। তো স্বামীজি এই বইটা পড়লে আমার অনেকটা কিন্তু এই ধরনের একটা জিনিস আমার ফিলিংস হয়েছে আর কি। হ্যাঁ, এবারে হ্যাঁ, সিনহাজি, আপনি কিছু বলতে চাইছিলেন হ্যাঁ কবিতা নিয়ে, মহারাজ, বলুন। কৌশিক ভাই যেটা বললেন আর কি, হ্যাঁ, ওই প্রতাপ, যেটা প্রতাপ নারায়ণ মজুমদার, চন্দ্র উনি মজুমদার। উনি তো কম, হ্যাঁ হ্যাঁ, উনি তো কম ইয়ে করেননি ওই মানে ওই সময়টাতে কিভাবে উনি ফেস করেছেন আর কি। এটা তো সত্যি হ্যাঁ, আমরা সাধারণ হ্যাঁ, সাধারণ জিনিসটাকে শুধু এই ফেস একজন করতে মানুষ পারি না। নয়, আরো অনেক ছিলেন। সিয়াল হ্যাঁ, অফিসে ছিলেন, বিদেশেও ছিলেন, আরো বেশ কয়েকজন, দেশে বিদেশে। হ্যাঁ, সিনহাজি, আপনি বলতে চাইছিলেন কবিতা নিয়ে কিছু, হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, বলুন। হুম। স্বামীজির কিছু, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কিছু। আমরা সবাই জানি যে স্বামীজি আমাদেরকে, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বলুন। হ্যাঁ, আমরা সবাই জানি স্বামীজি পড়ে আমরা সর্বপ্রথম কর্ম এবং কর্মের উদ্দীপক
ইন্টারনেটে কিছু অসুবিধে, মাঝে মাঝে শোনা গেল, মাঝে মাঝে পেলাম না অত শুনতে। থাকতে তখন মাঝে মাঝে মনে সংশয় হয়। শোনা যাচ্ছে মনে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আবার, বলুন। হ্যাঁ, তখন মাঝে মাঝে সংশয় হয় এই দাসের পক্ষে কি এই তর্ক বিতর্ক করা বা এইগুলো করা কি সাজে? তাই আমি তো তোমার মতন পূর্ণ হতে চাই জীবনে স্বামীজি, কিন্তু আমি তো দাস, আমি কি তোমার মতন পূর্ণ হতে পারবো? তখন আমার এই প্রশ্নের উত্তর স্বামীজি দিচ্ছেন তার এক কবিতায়। স্বামীজি বলছেন, ভুক্তি মুক্তি ভক্তি আদি যত জপ তপ সাধন ভজন আজ্ঞা তব দিয়েছি তারায়, আছে মাত্র জানা জানি আস তাও প্রভু কর পার। তুমি বলছো যে স্বামীজি প্রতিমায় পুজো করো, পুজো হয়, অথচ জ্যান্ত মানুষে কি হয় না? যেমন আমরা কুমারী পুজোয় করি। এই আজ্ঞা তোমার আমি শিরোধার্য করছি, কিন্তু ভুক্তি বা ভোগ বা মুক্তি বা মোক্ষ বা প্রেম বা ভক্তি তা লয়ে আমি কি অনন্তকালের যেসব সাধন পথ আছে, জপ তপ ভজন, সব দূর করে দিয়েছি? একটা মাত্র আশা বা আকাঙ্ক্ষা আছে, তা হলো জ্ঞান আর জ্ঞাতাকে জানার ইচ্ছা। যেমন ঠাকুর বলেছেন, আমি কে আর আমার সঙ্গে এদের সম্পর্ক কি, এটা জানার ইচ্ছা আমাদের সকলকার। কিন্তু আমাদের অস্তিত্বের চরমে কি আছে যাকে জানছি সেই কি জ্ঞেয়? এটা একটা প্রশ্ন ওঠে আমাদের। আমি কি তাহলে জ্ঞাতা? যে উপায়ে তাকে জানবার চেষ্টা করছি বা যাকে ধরছি সেটাই কি জ্ঞান বা পূর্ণ জ্ঞান? এসব সংশয় আমাদের মনে জাগে। আবার সব জানবার জন্য আমরা ব্যগ্র হয়ে উঠি। সংসারের কে জানা, সংসারের বাইরে জানা, টাইম স্পেস কজেশন, এটার অর্থ আজও আমরা কি বুঝে উঠতে পারেছি? আবার মাঝে মাঝে সংশয় হয়, কাকে জানবো, কিভাবে জানবো, কেমন করে জানবো? আবার এর উত্তর কি তর্কের জালে আমরা ডুবে যাচ্ছি? তখন মাঝে মাঝে ব্যগ্র হয়ে প্রার্থনা করি যে আমার জীবনে বিফলে হয়ে যাচ্ছে ঠাকুর, স্বামীজি, জ্যান্ত দেবতার পুজো যে আর আমরা করতে পারছি নাকি? তাই প্রভু এসব জানাজানি আশা নির্মূল করে দাও, এর পারে নিয়ে যাও স্বামীজি। কেন জানাজানি পারে নিয়ে যেতে চাইছেন উনি, এটাও আবার মাঝে মাঝে বুঝতে পারছি না। কি লাভ জানাজানির পারে গিয়ে, টাইম স্পেস পজিশনের পারে গিয়ে? এর ব্যাখ্যা স্বামীজি সুন্দর করে বললেন এক কবিতায়, চক্ষু দেখে আখিল জগৎ না চাহে দেখিতে আপনায়, কেন বা দেখিবে দেখে নিজ রূপ, দেখিলে পরের মুখ, আমি আখি মন তব রূপ সর্বঘটে। জয় স্বামীজি। এটাই যে সর্বম খলুদম ব্রহ্ম, যেটি আমরা আগে বলছিলাম, সর্বম ব্রহ্মময়ং জগৎ। স্বামীজির বিশ্বের জন্য আদর্শকে মনে করাচ্ছেন, আবার জাগিয়ে দিচ্ছেন যে ব্রহ্ম কুণ্ডলিনী জাগরণের জন্য, এবং আগামী 5000 বছরের জন্য স্বামীজি তার জন্য সেই আধ্যাত্মিকতা দিয়ে যাচ্ছেন। 1894 চিঠিতে লিখছেন, ফর নেক্সট 50 centuries, 5000 বছরের জন্য তিনি দিয়ে যাচ্ছেন। তাহলে আমরা আর কারোর কিছু বলা না থাকলে আমার একটি কবিতা, স্বামীজি ছোট্ট একটু কবিতা দিয়ে শেষ করতে চাইব। আর কেউ কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন, মায়েরা, নির্মাল্য, কৌশিক, অন্যরা। আমরা এই ত্রিতাপের কথা শুনলাম দিদির কাছে। আমি যে কবিতাটা, তাহলে কেউ না বলতে চাইলে, আমার বলা না থাকলে আমি বলতে চাইবো ছোট্ট কবিতাটা। কবিতাটার নাম হচ্ছে, বাংলা অনুবাদ হচ্ছে পান পাত্র, ইংরেজি মূল কবিতাটাই পড়বো, দ্য কাপ। এই কাপ ছোট্ট কবিতার মধ্যে আমরা আজকে যে ভাবের কথা বলছিলাম, যে সংগ্রামের কথা, যে কথাটা নিজের মধ্যে যে যন্ত্রণা, আমরা অনেক সময় ভাবি যে ওয়াই মি, এইটা আমাদের আসে। অর্থাৎ জীবনে যখন দুঃখ কষ্ট আসে তখন আমাদের প্রথমে মনে আমার কেন হলো, যে আমার কেন কষ্ট যেন হলো। অর্থাৎ সুখ এলে সেটা যেন ঈশ্বরের কৃপা, ঈশ্বরের ইচ্ছা, আর দুঃখ হলেই তখনই যত প্রশ্ন, যত অভিযোগ, যে আমার জীবনে কেন হলো, ওর জীবনে হতে পারলো না, আমার জীবনে কেন হলো কষ্টটা, নিজের সুখে থাকতে চাই। অর্থাৎ আমরা দোকানদারি করি। তো ওইটি স্বামীজি কবিতাতে অসাধারণ সেটি ব্যাখ্যা দিচ্ছেন। ছোট্ট কবিতাটা পড়ছে, সবাই পড়েছেন, দ্য কাপ। আমি ইংলিশটাই পড়বো, বাংলাটা পড়বো না, মূল কবিতাটা। বলছেন, দিস ইজ ইউর কাপ, দ্য কাপ অ্যাসাইন টু ইউ ফ্রম দ্য বিগিনিং। অর্থাৎ এটি তোমার পান পাত্র কাপ, যেটি প্রথম থেকে, সৃষ্টির প্রারম্ভ থেকে তোমার জন্য এই কাপটা, এটি তোমারই কাপ, তোমাকে দেওয়া হয়েছে। নে মাই চাইল্ড,
I know how much of the dark drink is your own brew. এ আমার বাচ্চা সন্তান, আমি জানি যে কাপের মধ্যে যে ওই কটুগন্ধ যেটা তরল যেটি তোমাকে পান করতে হবে, সেটা যে তোমারই কর্মজনে তুমি তৈরি করেছো, অপর কেউ তার জন্য দায়ী নয়। তোমারই কর্ম দ্বারা তুমি এই কটুগন্ধ যে পত্রটি তৈরি করেছো, তরলটি, যেটা তোমাকেই খেতে হবে, পান করতে হবে, ওটা অপরের জন্য নয়। আমি জানি এটা তোমারই তৈরি করা। Of fault and passion ages long ago, in the deep years of yesterday, I know, আমি জানি তোমারই ফল্ট এবং প্যাশন, তোমার বাসনা কামনা, তোমার ভুল ভ্রান্তির দ্বারা অনেক হাজার হাজার অনেক জন্ম আগে, অনেক আগেতে তুমি এটি এই এই যে তরল পানীয়টি তুমি তৈরি করেছো, আমি জানি সেটাই তোমাকে খেতে হবে, এটাই তোমার পাত্র। দিস ইজ ইয়োর রোড, আ পেইনফুল রোড অ্যান্ড রিয়ার। হে আমার সন্তান, তোমার জন্য এই যে পথটি তৈরি করেছি, তোমাকে অস্বীকার, আমি কখনোই তোমাকে সুখ দিচ্ছি না, আমি বলছি তোমার জন্য এই কঠিন রাস্তায় তোমাকে চলতে হবে। ঠিক যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সেই ভীষ্মবধ, কর্ণবধ, দ্রোণবধ, জরাসন্ধবধের মতো জয়দ্রথ বধের মতো কঠিন পথের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন। এখানে বলছে তোমার জন্য এই কঠিন পথটি বেছে রেখেছি আমি। I made the stones that never give you rest. আমি কোনো নিজেকে কোনো আমি যুক্তি অজুহাত দিতে চাইছি না। আমি তেমন পথের মধ্যে আমি কঠিন বাধা তৈরি করে রেখেছি, যার জন্য তুমি কোথাও শান্তি বিশ্রাম শান্তি পাচ্ছ না। And I say to your friend in pleasant ways and clear. তারপর আরো বলছেন আমি তোমার বন্ধুকে তার জন্য কিন্তু সুন্দর পথ দেখে দিয়ে রেখেছি। সে কিন্তু আরামে হয়তো সুন্দর পথ, তোমার জন্যই কঠিন পথ বেছেছি। এত কঠিন কথা তিনি বলছেন শক্ত করে। এবং and he shall come like you unto my breast. সেও তোমার মতোই আমার কাছেই এসে পৌঁছবে। কিন্তু তোমার বন্ধু যেটা সহজ পথে আসবে, তোমার পথটি সহজ নয়। But you, my child, must travel here. হে আমার সন্তান, তোমাকে কিন্তু এই কঠিন পথ দিয়ে আমার কাছে আসতে হবে। বলছেন দিস ইজ ইয়োর টাস্ক, ইট হ্যাজ নো জয় নো গ্রেস। এটি তোমার পথ, এটি তোমার কাজ আমি দিয়েছি। তাতে কোনো জয় নেই, সুখ নেই, আনন্দ নেই, তাতে কোনো গ্রেস, তাতে কিচ্ছু নেই। তাতে কঠিন পথই আছে, যেটি নিবেদিতাকে স্বামীজি বলছেন যে you will let her give you immense power. যদি সম্ভব হয় তার সঙ্গে পিস দিন, কিন্তু পিস তিনি চাইছেন না। প্রথমে বলছে পাওয়ার দিন তোমাকে, যে কর্ম তো মহামায়া তোমার হৃদয় বসুন। সম্ভব হলে শান্তি দেবেন, কিন্তু শান্তি ইট ইজ নট দ্য প্রাইমারি গোল। বলছেন বাট ইট ইজ নট মেন্ট ফর এনি আদার হ্যান্ড। এটি এই যে রাতপথটি তোমার জন্য বেছে দিয়েছি, এটি অপর কোনো মানুষের জন্য নয়, একমাত্র তোমার জন্যই কঠিন পথ বেছেছি। অ্যান্ড ইন মাই ইউনিভার্স হ্যাথ মেজার প্লেস, টেক ইট। এবং আমার জগতে, আমি যে জগৎ সৃষ্টি করেছি তার মধ্যে এটাই তোমার জন্য বিশেষ, জন্য তোমার জন্যই পথটি দেওয়া আছে। এটি দ্বিতীয় কারোর জন্য নয়, একমাত্র তোমার জন্যই। টেক ইট, ওটাই গ্রহণ করো। আর ডু নট বিড ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝতে বলি না, সেটা তোমাকে বুঝতে পারবে না। এর মধ্যে কোনো ব্যাখ্যা, কোনো কারণ, কেন আমার জন্য কঠিন পথ, কেন অন্য জন্য সুখের পথ, কোনো ব্যাখ্যা, কোনো অজুহাতে দিতে চাই না। শেষ কথা দিয়ে স্বামীজি শেষ করছেন কবিতাটা, অসাধারণ লাস্ট লাইনটা। I do not bid you understand. I bid you close your eyes to see my face. আমি তোমাকে বুঝতে বলি না, আমি কি বলি, তুমি তোমার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে নিজের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে আমাকে দেখো। চোখ বন্ধ করে তবে আমাকে দেখতে পারবে। এই যে শেষ কথা তিনি বললেন, এটি উপলব্ধির কথা, বহুত অনেক বড় আধ্যাত্মিক অনুভূতির কথা তিনি বললেন। আমি এটার কোনো ব্যাখ্যায় যাব না শেষ লাইনটিতে। এটা দিয়ে আমি আজকে শেষ করতে চাইবো। দ্য কাপ, অসাধারণ কবিতার মধ্যে দিয়ে প্রত্যেক জীবনের আমাদের যেন মনে হয় এটি আমাদের যেন মূল মন্ত্র। প্রত্যেক জীবনে যেমন স্বদেশ মন্ত্রে যেমন আছে, এটি যেন জীবনে প্রত্যেক কঠিন সময় এটি মনে পড়াবে আমাদের, যে আমরা যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই পথটি ঈশ্বর আমার জন্য এটি বেছে রেখেছেন। এটির মধ্য দিয়ে আমাকে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে, তার কাছে পৌঁছতে হবে, গুরু ইষ্টের কাছে। তাহলে এটা শেষ করবো। যদি আর কেউ শেষে কিছু বলতে চান, নির্মাল্য হয়তো ওই মন্ত্রটি দিয়ে শেষ করতে পারো, নমস্তে জ্যোতিরায় দিয়ে। আর যদি শেষে কেউ কনক্লুডিং রিমার্কস কেউ করতে চান, কৌশিক, নির্মল বা এনিবডি এলস, দিয়ে শেষ করতে পারো। আর নির্মল্য শেষে ওই নমস্তে জ্যোতিরায় মন্ত্রটা শেষে বলবে। এনিবডি টু কনক্লুডিং রিমার্কস বা নির্মল? আরেকটা অন্য মন্ত্র, হ্যাঁ, তাও হ্যাঁ, অন্য মন্ত্র করতে পারো, কোনো অসুবিধা নেই, করো। করবো কি তাহলে? হ্যাঁ, ওই মন্ত্রটা তো আমরা আগে শুনেছি, যেটা বললেন তমালিদি, যে ওং নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।
ত্রিতাপের দূর করার কথা, স্বামীজি স্বয়ং ত্রিতাপ দূর করেন, প্রত্যক্ষ সত্য, সেটি তিনি বললেন। হ্যাঁ, এবার তুমি অন্য মন্ত্রটা এসো, সেটার অর্থ বলে দিতে পারো। হ্যাঁ, তো এটা ওই বিবেকানন্দ পঞ্চকমেরই আরেকটি স্তবক। অন্যরা সঙ্গে পাঠ করতে পারেন রিপিট করে, মাইক্রোফোন অন করে। সূর্যো যথান্ধম হি তমো নিহন্তি, সূর্যং যথান্ধং হি তমো নিহন্তি, বিষ্ণুর যথা দুষ্ট জনাম ছিনত্তি, বিষ্ণুর যথা দুষ্ট জনাচ্ছিনত্তি, তথৈব যস্যাখিল নেত্র লোভম, তথৈব যস্যাখিল নেত্র লোভম, রূপম ত্রিতাপম বিমুখীকরোতি। রূপম ত্রিতাপম বিমুখীকরোতি। হ্যাঁ, এখানে সে ত্রিতাপের কথা আসে, এখানেও এলো। শান্তি 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 শান্তি। হরি হরি ওম ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। প্রণাম মহারাজ, খুব ভালো আলোচনা হলো আজকে।